25-26 শিক্ষার্থী এবং বা ফার্স্ট টাইম পরীক্ষা দিবা, যারা অ্যাডমিশন টেস্ট দিবা, যারা এইচএসসি পরীক্ষা দিবা, প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ক্লাসটি সমহারে গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সো আমি সবাইকে একটু অনুরোধ করবো যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবা, যেহেতু ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি অনেক অনেক কাজে লাগবে ক্লাসটি। ওকে, আচ্ছা, আমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু আমাকে জানাতো। সবাই তোমরা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাতো। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু আমাকে জানাবা। ওকে, আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য কম্প্রিহেনশন বা প্যাসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে আমরা কিন্তু এইচএসসি যারা পরীক্ষার্থী সেখানে কিন্তু মাস্ট প্রশ্ন তো আসবেই। তোমরা জানো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তাদেরও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না, আসবেই 100% শিওর। সো এই এইচএসসি পরীক্ষাটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আজকে আমাদের ক্লাসটি নেওয়া। তো আমি সবাইকে শুরুতে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, সবাই একটু শেয়ার করে দিবা। আর তোমরা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা জানো যে আমাদের ক্লাস থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা পুরস্কৃত করছি। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে, সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে, আমরা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করছি। তো আজকেও কিন্তু সেই পুরস্কারটা থাকবে। তো তোমরা যারা শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা, শুধু আমাদের সিলেবাসে নাই ইস্টাজান রিয়া প্যাসেজ। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু ক্লিয়ারলি আনসার দিবা। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছ একটু আমাকে বলো তো সবাই। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, কথা কি ক্লিয়ার? সবাই একটু বলো কথা ক্লিয়ার কিনা। ওকে, আমরা সবাই একটু আমাকে জানাও তুমি ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। আমরা জাস্ট ওকে, শুনতে পাচ্ছ কিনা এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। ফারদিন বলছে ক্লাস করো, আরেকজনকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শুনো, কম্প্রিহেনশন বা প্যাসেজ, খেয়াল করো, কম্প্রিহেনশন বা প্যাসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। এখানে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, প্রত্যেক স্টুডেন্টেরই কিন্তু কম্প্রিহেনশন পড়তে হবে, অর্থাৎ প্যাসেজ পড়তে হবে। এই প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন তোমার আসবে তা না, 100% শিওর আসবেই। তুমি যেখানেই পরীক্ষা দাও, যেই বোর্ডেই পরীক্ষা দাও বা তুমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো দেয় না, বাট বেশিরভাগ ইউনিভার্সিটিতে তুমি কিন্তু এখান থেকে প্রশ্ন পাবাই পাবা। ওকে, এই কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক শিখে নেই। প্যাসেজ মানে কম্প্রিহেনশন, যারা প্যাসেজ সলভ করবা খেয়াল করে দেখো, কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভ করার প্রথমে কিছু জিনিস তোমাকে জানতে হবে। প্যাসেজ যখন তুমি সলভ করবা, আমরা এই ভুলগুলো করি এবং এই নিয়মগুলো আমরা জানি না, তার কারণে কিন্তু আমরা নাম্বার কমে যাচ্ছে আমাদের। ঠিক আছে, প্যাসেজ সলভ করার প্রথম কথা হচ্ছে
প্রশ্নগুলো পড়বো। খেয়াল কর, মনোযোগ দিবা, প্রশ্নগুলো আমরা কি বলতো পড়বো। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার দেওয়া আছে, যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের 5টা বা 10টা কি বলতো কি দেওয়া থাকে বলো, চুজ দা কারেক্ট অপশন দেওয়া থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে বলি। দেন হচ্ছে কি বলতো আবার শর্ট কোশ্চেন দেওয়া থাকে, থাকে না বলো, থাকে। এই মাল্টিপল চয়েস কোশ্চেন বা শর্ট কোশ্চেন এগুলো তোমাকে আগে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তোমার প্রথম কাজ প্রশ্নগুলো ভালো করে পড়া। আচ্ছা, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে প্রথম থেকে, খেয়াল করো, প্রথম থেকে প্যাসেজটি পড়া, খুব মনোযোগ দিবে কিন্তু, প্রথম থেকে প্যাসেজটি পড়া। আমি যখন প্যাসেজ সলভ করব, আমার ফার্স্ট মানে প্রথম কাজটা হবে আমি প্রশ্নগুলো পড়বো, আবার যে প্যাসেজের প্রশ্নগুলো দেওয়া আছে আমি এগুলো পড়লাম। দ্বিতীয় যে কাজ, প্রথম থেকে প্যাসেজটি পড়া শুরু করো, প্রথম থেকে। আচ্ছা, তৃতীয় যে কাজ, ওকে, আচ্ছা সব একটু দেখো, তৃতীয় যে কাজ, তৃতীয় কাজটা তোমার কি? তৃতীয় কাজ হচ্ছে ওয়ার্ড মিনিং আন্ডারলাইন। খেয়াল করো, তোমার যে ওয়ার্ড মিনিং গুলো আছে ইম্পর্টেন্ট, তুমি যখন প্যাসেজ পড়তেছো ইম্পর্টেন্ট যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো তুমি কি করো বলো তো, আন্ডারলাইন করো। আচ্ছা, 4 নাম্বার যেটা, প্রশ্নের লাইনগুলো আন্ডারলাইন। খেয়াল করে দেখো, তুমি প্রথম তোমার কাজ ছিল কি প্যাসেজের প্রশ্নগুলো পড়বা, পড়ছো, পড়ার পরে প্রথম থেকে তুমি প্যাসেজটি পড়া শুরু করছো, ফাইন। পড়ার ক্ষেত্রে যখন তুমি প্যাসেজটি পড়বা, পড়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো পাবা সেগুলো মার্কিং করবে, আন্ডারলাইন করবে। কেন? ওইগুলো থেকে নিচে আবার প্রশ্ন হবে। আর এই যে তুমি প্রথম থেকে প্যাসেজ পড়তেছো, ওয়ার্ড গুলো আন্ডারলাইন করতেছো, এই পড়ার ক্ষেত্রে তুমি দেখবা কয়েকটা লাইন তোমার মাথায় চলে আসবে। এই লাইনটা যদি পড়ছিলাম, কই পড়ছিলাম এইটা, এই লাইনটা, ও 3 নাম্বার প্রশ্ন আমি এই লাইনটা পড়েছিলাম, 3 নাম্বার প্রশ্ন উত্তর তুমি এখানে পেয়ে যাবা। আবার এই ওয়ার্ডটা কই দিনে পড়েছিলাম, আচ্ছা এই ওয়ার্ডটা 7 নাম্বার মাল্টিপল চয়েসে পেয়েছিলাম, ও আচ্ছা তাহলে এটার উত্তর হবে এইটা। এই লাইনটা মিলে যাচ্ছে 3 নাম্বার কোশ্চেনের সাথে মিলে যাচ্ছে, ও তাহলে এইটা হবে এইটা। তাহলে একটু সবাই খেয়াল করি, খুব মনোযোগ, সব একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা কম্প্রিহেনশন যখন পরীক্ষা আসবে, আমি এই 4টি স্টেজ ফলো করব। প্রথম কাজ প্রশ্নগুলো পড়বো, সবাই একটু আমাকে কমেন্ট করবা কয়টা স্টেজ ফলো করব? 4টা স্টেজ। ইংরেজি কিন্তু মোটো কঠিন কিছু না, বা আমরা সঠিক টেকনিক জানি না, সঠিক স্ট্র্যাটেজি জানি না, এজন্য কিন্তু আমরা ইংরেজিতে মাইর খাচ্ছি। একটু মনোযোগ দিবা। তাহলে প্রথম কাজটা কি হবে? প্রশ্নগুলো পড়বো, যে প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো আমরা পড়বো। আচ্ছা, দ্বিতীয় কাজ প্রথম থেকে প্যাসেজটি পড়া শুরু করবো, প্রথম থেকে। আচ্ছা, তৃতীয় কাজ ওয়ার্ড মিনিং গুলো আন্ডারলাইন করবো, গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মিনিং গুলো আমরা আন্ডারলাইন করে রাখবো, প্রশ্নের লাইন গুলো আন্ডারলাইন করবো। অর্থাৎ তুমি যখন প্যাসেজটা পড়তেছো, পড়ার ক্ষেত্রে এই লাইনটা কোন প্রশ্নে পাইছে, ও 3 নাম্বার কোশ্চেনে, সেটা আন্ডারলাইন করবো। আর কিছু জানার দরকার নাই, আমরা এখন এইভাবে সলভ করবো এবং ইনশাআল্লাহ তুমি কি বলতো কমন পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এত প্যাসেজ পড়ার দরকার নাই। আমি নিজে তোমাদেরকে 14টা প্যাসেজ দিয়েছিলাম, আজকে আমি ইমন স্যার তোমাদেরকে মাত্র 4টা কম্প্রিহেনশন দিব। 4টা থেকে তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ 2টার মধ্যে একটা 100% শিওর পাবা, কারণ ভাগ্য ভালো হলে 2টাও পেয়ে যেতে পারো। ওকে, তাহলে আমরা সব একটু বলতো আমরা কয়টা স্টেজ ফলো করবো, সব একটু কমেন্ট করি। এইচএসসি প্রিপারেশন মিশন সবার জন্য উপকারী। আচ্ছা, কোন ইয়ারের ক্লাস? এই ক্লাসটি সকলের জন্য, যারা এইচএসসি 25 তাদের জন্য, 26 এর জন্য, সেকেন্ড টাইম তাদের জন্য। কেন? সেকেন্ড টাইমে কম্প্রিহেনশন আসবে, তোমাদের তো এইচএসসি পরীক্ষাতে আসবে, সিস্টেম কিন্তু সেম। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তোমরা সব একটু শেয়ার করে দাও ক্লাসটা, যারা এখনো শেয়ার করোনি সব একটু শেয়ার করবা। আর তোমরা শেয়ার করে তোমরা হচ্ছে কি বলতো স্ক্রিনশট দিয়ে ইমন স্যার পেজের মধ্যে তোমরা দিবা যে আমি শেয়ার করেছি। ইনশাআল্লাহ এতে তোমার কি বলতো তোমার হচ্ছে গিফট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি কি বলতো বেড়ে যাবে। ওকে, তো সব একটু শেয়ার করে দিবা। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করি, আমরা ক্লাসে চলে যাচ্ছি, সব একটু মনোযোগ দিবা। আজকে যারা এইচএসসি 25-26 শিক্ষার্থী, মূলত তাদের জন্য আমি ক্লাসটি এনেছি, তাদের জন্য আমরাও কিন্তু এই ক্লাসটি, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী তোমাদেরও কাজে রাখবে। তাহলে আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, তোমরা সেখানে ভর্তি হতে পারো। এবং আলহামদুলিল্লাহ আমার প্রাইভেট থেকে কিন্তু বিইপি তে ফার্স্ট হয়েছে,
এবং আমার প্রাইভেট থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এবং আমার প্রাইভেট থেকে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে, এবং এরা সবাই কিন্তু আমার ইউসিসির স্টুডেন্ট ছিল। আচ্ছা, একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আমার স্টুডেন্ট। একই সাথে দেখো, যাক এগুলো আর বলতে চাই না, আমরা সামনে চলে যাই। মোস্ট ইম্পর্টেন্ট 4 প্যাসেজেস, খেয়াল করো সবাই, মোস্ট ইম্পর্টেন্ট 4 কি বলতো প্যাসেজেস, অর্থাৎ 4টা ইম্পর্টেন্ট প্যাসেজ, অর্থাৎ যারা একেবারে ফাঁকিবাজ, যারা বুঝো ভাবো যে স্যার আমার দ্বারা মনে হবে না ভাইয়া, যাতে এমসিকিউ সিকিউ কমন পড়ে ওইগুলা দিলে ভালো হতো ঢাকা বোর্ডের জন্য। সকল আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সকল বোর্ডে কমন পাবা, আমি ইমন স্যার কথা দিচ্ছি। ওকে, আমি ইমন স্যার কথা দিচ্ছি, সকল বোর্ডে কমন পাবা, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলেই চলবে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করি আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4 প্যাসেজেস। আমি এখন প্যাসেজ গুলো তোমাদেরকে দেখাবো, এবং তোমরা একটু বলো তো আমি কি শুধু প্যাসেজ 4টা দিয়ে দিব নাকি আমি পড়িয়ে দিব? সব একটু বলো তো আমাকে। আমি চাচ্ছি এই 4টা প্যাসেজ আমি তোমাদেরকে দিবে, একই সাথে আমি এখানে ভালোভাবে A to Z ব্যাখ্যা করে করে প্যাসেজ গুলো পড়িয়ে দিব, যাতে করে পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারো। আর যারা অ্যাডমিশন টেস্টের জন্য আছো তাদেরকেও বলেছি জাস্ট মনোযোগ দিয়ে শুনো আমি কিভাবে প্যাসেজটা পড়ি, কোন জায়গাটা আমি মার্ক করি, মনে রাখবা কোন জায়গাটা আমি মার্ক করতেছি, কোন জায়গাটা আমি আন্ডারলাইন করতেছি, তোমরা এটা মাথায় রাখবা, এইভাবে তোমরা প্যাসেজ সলভ করবা ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই একটু বলো যারা এসএসসি 2024 আছো বা 25 আছো, সকল শিক্ষার্থীদের জন্য আমাদের ক্লাসটি সমহারে গুরুত্বপূর্ণ হবে। সব একটু খেয়াল করে আমরা সবাই একটু মনোযোগ দেই। প্রথম যে প্যাসেজটি আমি দিয়েছি সবাই খেয়াল করো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম কাজটা কি হবে, আমরা প্রশ্নগুলো পড়ব। সবাই একটু মনোযোগ দেই, আমরা আগে প্রশ্নগুলো পড়ি, এখান থেকে কি প্রশ্ন হচ্ছে দেখো। প্রথমটা হচ্ছে এডুকেশন এইমস এট, এডুকেশনের লক্ষ্য কি? ওকে ফাইন, আমরা বি নাম্বারে চলে যাই। বলছে গেটিং গ্রেডস ইজ ড্যাশ, গেটিং গ্রেডস, গ্রেডস পাওয়াটা কি? আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। সি নাম্বার, হোয়াই ডু উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে কেন ব্যবহার করি? খেয়াল করো আমি কিন্তু প্রশ্নগুলো পড়তেছি, ঠিক এইভাবে তোমরা পরীক্ষা উত্তর করবা। আচ্ছা, দেন চলে আসি, হোয়াই ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ। বলছো হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস কি বলতো প্যাসেজ, এই প্যাসেজের যে অথর তার উদ্দেশ্যটা কি? মূল কথাটা এই প্যাসেজের উদ্দেশ্যটা কি, কেন প্যাসেজটা আলোচনা করা হয়েছে এখানে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বলছো উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু, আমাদের শিক্ষা দরকার কেন? উইথ এ ভিউ টু। আচ্ছা ফাইন, আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। এফ নাম্বার বলছে লার্নার্স সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড all over the world, choose the best suited replacement for the underline word. এইটা ছিল আন্ডারলাইন। এই যে অ্যাপ্রিশিয়েটেড এর মানে আন্ডারলাইন ওয়ার্ডটার কি বলতো কোনটা রিপ্লেস করে, সোজা কথা এই ওয়ার্ডটাকে কোনটা রিপ্লেস করে, দ্যাটস মিন এটা সিনোনিম চেয়েছে। বলতো কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। ওকে ফাইন, আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। জি নাম্বার বলছে যে we consider them responsible citizens, we consider them responsible citizens dash। আচ্ছা, বলছে কাদেরকে আমরা রেসপন্সিবল সিটিজেন হিসাবে কল্পনা করি, রেসপন্সিবল সিটিজেন। এখন আমি প্যাসেজ পড়ার সময় যদি কোথাও দেখি রেসপন্সিবল সিটিজেন আমি বুঝবো এখানে আমার উত্তরটা আছে। আচ্ছা, এবার চলে যাই আমি পরবর্তী 8 নাম্বার। বলছে which is not an example of civic engagement activity, কোনটি সিভিক এনগেজমেন্ট অ্যাক্টিভিটির এক্সাম্পল না। আচ্ছা, তাহলে তার মানে কি করো, সিভিক এনগেজমেন্ট অ্যাক্টিভিটির এক্সাম্পল না, না নট নট এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো। পরীক্ষা আসে নট সিনোনিম, বাট তুমি উত্তর করো সিনোনিম। পরীক্ষা আসে নট অ্যান্টোনিম, তুমি উত্তর করো অ্যান্টোনিম। এর নট কথাটা মনে রাখতে হবে, সিভিক এনগেজমেন্টের অ্যাক্টিভিটির এক্সাম্পল নয়। তাহলে যখন আমি প্যাসেজ যাব সিভিক এনগেজমেন্টের এক্সাম্পল থাকবে তখন ভাবো এই কোশ্চেনটা এখানে আছে। আচ্ছা, এবার চলে যাবে আই নাম্বার। বলছো হোয়াট ইজ নট সিনোনিমাস অফ দ্য ওয়ার্ড স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে কৌশল। বলছে হোয়াট কোনটি ইজ নট সিনোনিমাস, সিনোনিমাস মানে সমার্থক টু দ্য ওয়ার্ড স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ওয়ার্ডের সাথে কোনটা সমার্থক নয়, খুব কেয়ারফুল। ইজ নট সিনোনিমাস, আমরা এই ভুলটা করি, এই ভুলটা করি। এটা অনেকেই দেখো উত্তর করবে সিনোনিম 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 সিনোনিম, উত্তর করার পর মানে শেষ।
সো মাথায় রাখতে হবে সিনোনিয়াম নাকি নট সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম নাকি নট অ্যান্টোনিয়াম, এগুলো কেয়ারফুলি তোমাকে মনে রাখতে হবে, নতুবা তুমি কিন্তু পিয়া মানিল্লা। ওকে, আচ্ছা চলে যাই পরবর্তী। Which message do you get from the text? মানে এই টেক্সট থেকে, এই প্যাসেজ থেকে তুমি কোন মেসেজটা পাচ্ছ, তুমি কি বুঝতেছো সেটা এখানে তুলে ধরা হচ্ছে। আচ্ছা আমরা সবাইকে শেয়ার করবো না? সবাই একটু কমেন্ট করি, আমরা সবাইকে শেয়ার করবো না? এভরিওয়ান 300 হয়ে গেছে আমাদের কাছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু শেয়ার করে দিবা প্লিজ, আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, সব একটু শেয়ার করো, এভরিওয়ান প্রত্যেকে শেয়ার করে দাও। আচ্ছা তাহলে আমরা যে সিস্টেমটা বলেছি, আমাদের সিস্টেমটাকে সবাই খেয়াল করো। প্রথমে আমরা কি করব, আমরা প্রশ্নগুলো পড়বো। দেখো আমরা কিন্তু প্রশ্নগুলো পড়েছি অলরেডি। আচ্ছা এখন আমাদের কাজ কি, সব একটু বলো। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম থেকে আমি প্যাসেজটি পড়া শুরু করে দিব। আবার বলছি, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম থেকে আমি কি করব, কম্প্রিহেনশনটা প্রথম থেকে আমি পড়া শুরু করে দিব। সবাইকে বলে দিচ্ছি, যারা অ্যাডমিশন টেস্ট দিবা এইচএসসি 2024 বা এইচএসসি 2025 বা 26 যারাই আছো, প্রত্যেকে ক্লাসটি মনোযোগ দিয়ে করো, সবার সব জায়গায় কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমরা এখন প্রথম থেকে প্যাসেজটি পড়া শুরু করব। আমি আরেকটি কথা বলি, তোমরা প্যাসেজ পড়ার সময় যে ভুলগুলো করো, এখানে কিন্তু এই ভুলগুলো করা যাবে না। কোন ভুলগুলো করা যাবে না, সব একটু খেয়াল করি, আমরা একটু মনোযোগ দেই। আচ্ছা একটু খেয়াল করো, ওকে আমরা তাহলে প্রথম থেকে আমাদের কম্প্রিহেনশনটি এখন আমরা কি বলতো পড়া শুরু করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, প্রথম থেকে আমরা আমাদের কম্প্রিহেনশনটি পড়া শুরু করে দিচ্ছি। আচ্ছা সবাই একটু আমাকে বলো, এই যে প্যাসেজটা আমরা পড়াচ্ছি এখন, একটু আমাকে বলো তো যে এই প্যাসেজটা আমাদের কোন ইউনিটের এবং লেসন কত, একটু বলো তো আমাদের সবাই, আমাদের ইউনিট কত এবং ওই ইউনিটের লেসন কত, দেখি সবাই একটু আমাকে বলো তো। আমাদের এখন যে প্যাসেজটি, এটা আমাদের ইউনিট কত এবং লেসন কত, দেখি একটু আমাকে বলো দেখি, কে পারো একটু আমাকে জানাও। ইউনিট কত এবং আমাদের কি বলতো লেসন কত, দেখি একটু বলো তো আমাকে। তোমরা যারা পারো একটু আমাকে কমেন্ট করে জানাও, আমাদের ইউনিট কত এবং একই সাথে আমাদের কি বলতো লেসন কত, সবাই একটু আমাকে জানাও দেখি। ওকে সরি, আমরা ফাইলটি অন করছি আবার নতুন করে। ওকে দ্যাটস ভেরি গুড। ওকে আচ্ছা তাহলে সবাই একটু বলো, আমরা কোথায় ছিলাম, এইখানে, ক্লিয়ার, আমরা এইখানে ছিলাম। আচ্ছা সবাই একটু বলো এটা কত ইউনিট এবং লেসন কত, থেকে একটু আমাকে জানাও তো সবাই, সবাই একটু আমাকে জানাও। আচ্ছা সবাই একটু আমাকে জানাও। আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, প্রথম আমাদের মনে একটু সাউন্ডের প্রবলেম ছিল, এখন ঠিক আছে কিনা সবাই একটু বলবো। একটু খেয়াল করো, প্রথমে দেখো আমরা পড়তেছি প্যাসেজ, একটু মনোযোগ দিয়ে শুনবা সবাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনবো। ওকে আচ্ছা বলছে যে এডুকেশন aims at bring about positive changes, সবাই আনলাইন করো, bring about মানে হচ্ছে ঘটানো। খেয়াল করো, কোনো কিছু যখন ঘটে যায়, কোনো কিছু কি বলতো আনা হয়, তখন আমরা বলি একে কি বলতো bring about। খেয়াল করো, আমরা একে কি বলি, bring about বলি। আচ্ছা বলছে যে আচ্ছা বলছে এডুকেশন লক্ষ্য টু ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ চেঞ্জেস। খেয়াল করো, পজিটিভ পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের কি বলতো বিহেভিয়ারে, আচরণগত, আমাদের আচরণের মধ্যে পজিটিভ পরিবর্তন আনবে শিক্ষা। মনে করো আমি আগে চুরি করতাম, ফাইজলামি করতাম, কিন্তু শিক্ষিত হওয়ার পরে আমি এগুলো ছেড়ে দিয়েছি, কেন, এগুলো ভালো কাজ না, এটা করা ঠিক হবে না। এই যে পজিটিভ পরিবর্তন, এটাই কি বলতো শিক্ষা আমাদের মধ্যে নিয়ে আসে। আচ্ছা it helps us, এটা আমাদের সাহায্য করে, try to change our lives, দেখো as well as the society, এটা আমাদের জীবনকে পরিবর্তন করে, একই সাথে সোসাইটিকে পরিবর্তন করে, we live in, যেখানে আমরা বসবাস করি। education that does not illuminate our minds, দেখো illuminate মানে আলোকিত করা, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু,
ইলুমিনেট মানে আলোকিত করা। বলছে যে শিক্ষাটা আমাদের মনকে, আমাদের কি বলতো, যে শিক্ষাটা আমাদের মনকে আলোকিত করে না, আচ্ছা, or does not inspire us, অথবা আমাদেরকে উৎসাহিত করে না for the to work for the community, আমাদের কমিউনিটির জন্য কাজ করার জন্য, is not complete at all, খেয়াল করো, at all মানে মোটেও না, বলছে এটা মোটেও সম্পূর্ণ শিক্ষা নয়। খেয়াল করো, বলছে শিক্ষার উদ্দেশ্য কি বলতো, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে আলোকিত করবে এবং সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের যে কমিউনিটি আছে এই কমিউনিটির জন্য কাজ করার জন্য আমাদের কি করবে, ইন্সপায়ার করবে। এবং যে শিক্ষাটা আমাদের কি করে না বলতো, মাইন্ডকে আলোকিত করে না, বাট ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের কমিউনিটির জন্য কাজ করতে আমাদেরকে কি করে না, ইন্সপায়ার করে না, সেটা ইজ নট এ কমপ্লিট এট অল, এটা পরিপূর্ণ শিক্ষা নয়। তাহলে একটু খুব মনোযোগ দিবা। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য কি, পজিটিভ চেঞ্জ আনা, পজিটিভ পরিবর্তন আনা, কোথায়, আমাদের বিহেভিয়ারে, এবং এটা সাহায্য করে আমাদের জীবনকে, একই সাথে সমাজকে পরিবর্তন করতে। এবং শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না, একই সাথে যেটা আমাদেরকে ইন্সপায়ার করে না কমিউনিটির জন্য কাজ করার জন্য, এটাকে আমরা পূর্ণাঙ্গ শিক্ষা বলতে পারবো না। তাহলে যদি আমরা কোনোটাকে বা কাউকে যদি আমরা পূর্ণাঙ্গ শিক্ষা বলতে চাই, তাহলে সেটা অবশ্যই আমাদের মনকে আলোকিত করবে, একই সাথে কি বলতো, কমিউনিটির জন্য কাজ করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করবে। খেয়াল করো, তাহলে শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা হবে দুটি কাজ করলে, যদি আমাদের মাইন্ডকে ইলুমিনেট করে এবং একই সাথে যদি কি বলতো, কমিউনিটির জন্য কাজ করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে। আচ্ছা, বলছে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট। খেয়াল করো, বলছে এডুকেশন, শিক্ষা ইজ নট অল অ্যাবাউট শুধুই গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট, শিক্ষা শুধুই কোনো গ্রেড পাওয়া বা সার্টিফিকেট পাওয়া, এটাই শুধু শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা কিন্তু একটা কোশ্চেন করেছিলাম গেটিং গ্রেডস, মনে আছে কিনা? তাহলে কোশ্চেনের আনসারটা এখানে আমরা পাবো। বলছে গেটিং গ্রেডস এটা শুধু শিক্ষার উদ্দেশ্য নয়, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা শিক্ষাকে ব্যবহার করি আমাদের লাইফটাকে, আমাদের কি বলতো, লাইফটাকে, আমাদের জীবনটাকে আরো বেটার, আরো ভালো করার জন্য। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, উই আর এক্সপেক্টেড, খেয়াল করো, উই আর এক্সপেক্টেড আমাদেরকে আশা করা হয়, টু অ্যাপ্লাই করব দ্য নলেজ, জ্ঞানকে, স্কিল দক্ষতাকে, ভ্যালুজ মূল্যবোধকে, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে আমরা যে নলেজ জ্ঞানটুকু শিখি, আমরা যে স্কিলস দক্ষতা অর্জন করি এবং ভ্যালুজ মূল্যবোধটা আমরা জ্ঞান করি, সেটা ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, অর্থাৎ আমাদেরকে আশা করা হয় আমরা শ্রেণীকক্ষে যে শিক্ষাটা নেই, যে জ্ঞানটা নেই, যে দক্ষতা নেই, যে মূল্যবোধটা নেই, সেইটা আমরা যখন আমাদের পরিবেশের, আমাদের বিশ্বের চারিদিকে আমরা যখন মিশে যাই, সেখানে আমরা এটা কি করব, অ্যাপ্লাই করব। আচ্ছা, এন্ড উই ক্যান ডু, আমরা এটা করতে পারি কোনটা, এই শিক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞানটা পেলাম, নলেজ পেলাম, ভ্যালু পেলাম, সেটা অ্যাপ্লাই করব আমাদের চারপাশে। কিভাবে? ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে করতে পারি আমরা এটা। লেটস হ্যাভ এ লুক, দেখি কিভাবে করা যায়। একটু খেয়াল করো, লুক এট মানে তাকানো, লুক এট মানে তাকানো, বলছে হাউ এডুকেশন ওয়ার্কস, চলো দেখি কিভাবে শিক্ষা কাজ করে। অর্থাৎ তুমি যে শিক্ষিত হইলা, এই শিক্ষাটা, আচ্ছা একজন বলছে, আচ্ছা যে স্যার ক্লাস করে এই স্যারের নাম কি? আচ্ছা আমার নাম কি তোমরা একটু বলো তো, তোমরা কি আমার নাম জানো? সব একটু কমেন্ট করো আমার নাম কি। আচ্ছা দেখি কিভাবে শিক্ষা কাজ করে। বলছে যে লার্নার সিভিক এনগেজমেন্ট, বলছে শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এই যে অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ডটা আমরা ওখানে পাইছিলাম, মনে আছে? অ্যাপ্রিসিয়েটেড মানে ফ্রেজ মানে প্রশংসা করা, লাউডেড, LUDD, লাউডেড, খেয়াল করো, ফ্রেজ, লাউড বা লাউডেড, এগুলো হচ্ছে প্রশংসা করা। বলছে লার্নার্স সিভিক এনগেজমেন্ট, শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট ইজ, খেয়াল করে দেখো, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ব্যাপকভাবে কি বলতে প্রশংসিত হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। আচ্ছা সিভিক এনগেজমেন্ট, এই সিভিক এনগেজমেন্ট মিন্স কি? means working to make a difference in the civic life. আচ্ছা আমাদের ক্লাসে কিন্তু আমরা আজকে
আচ্ছা, আমাদের ক্লাসে কিন্তু আমরা আজকে গুরুত্বপূর্ণ 4টি প্যাসেজ দিব। যারা পূর্ণাঙ্গ ক্লাস করবে A to Z তারাই কিন্তু প্যাসেজ গুলো পাবে, আর যারা পূর্ণাঙ্গ ক্লাস করবে না এরা কিন্তু প্যাসেজ পাবে না। সো সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাস করে এভরিওয়ান। ওকে, বলছে লার্নার সিভিক এনগেজমেন্ট। যারা শিক্ষার্থী তোমরা আছো, তোমাদের সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, সিভিক এনগেজমেন্টটা আসলে কি? আচ্ছা, তোমরা যারা আছো তোমরা একটু বলো তো, তোমরা কেউ কি সিভিক এনগেজমেন্টের সাথে জড়িত আছো? সব একটু বলো তো আমাকে, বলো তোমরা কেউ কি সিভিক এনগেজমেন্টের সাথে জড়িত আছো? একটু আমাকে বলো তো। বলছে লার্নার্স দ্য সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট হচ্ছে এক কথা যদি বলি এমন কিছু করা যেটা করলে আমাদের সম্প্রদায়, আমাদের সমাজের সকল মানুষের উপকারে আসবে, এটা সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, বলছে লার্নার সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। লার্নারদের সিভিক এনগেজমেন্ট পুরো পৃথিবী জুড়ে কি প্রশংসিত হয়। সিভিক এনগেজমেন্ট মিন্স কি বোঝায়? ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। সিভিক লাইফ, সিভিক মানে হচ্ছে পাবলিক লাইফ, যেটাকে বলি আমরা নাগরিক জীবন। এই নাগরিক জীবনে পরিবর্তন আনা। The public life of the citizens is contrasted with private or personal life. দেখো, contrasted with আনারগুলো প্রিপজিশনের ব্যবহার। কন্ট্রাস্ট অনেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, কন্ট্রাস্টের সাথে কি হবে? উইথ। বলছে যে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিল, ভ্যালুস এন্ড মোটিভেশন। বলছে সিভিক এনগেজমেন্টটা হচ্ছে সমাজে এমন কিছু কাজ করা যেই কাজ করলে তুমি অন্য সে কি হবা? আলাদা হবা। কোন ক্ষেত্রে? নলেজ ব্যবহার করার ক্ষেত্রে, স্কিল ব্যবহার করার ক্ষেত্রে, মূল্যবোধ ভ্যালু ব্যবহার করার ক্ষেত্রে এবং মোটিভেশন ব্যবহার করার ক্ষেত্রে। এখন ভ্যালুস বা মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, আমি কোন কাজটা করব কোন কাজটা করব না। এই যে আমার একটা সেন্স কাজ করে, আমাদের একটা কি নিজ থেকে একটা প্রেরণা কাজ করে, এটা করলে ঠিক হবে, এটা না করলে ভুল হবে। এই যে সেন্সটুকু, এটা হচ্ছে মূল্যবোধ। এগুলো যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তুমি একটা পরিবর্তন আনবা সমাজে, তোমার জীবনে, নাগরিক জীবনে এবং পাবলিক লাইফে, এইটাই সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, সিভিক এনগেজমেন্ট প্রমোটস, প্রমোট মানে বৃদ্ধি করা। সিভিক এনগেজমেন্ট বৃদ্ধি করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের কোয়ালিটিটা ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ে, বাই কন্ট্রিবিউট করার মাধ্যমে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলবিং অফ দ্য পিপল। দ্য ওয়েলবিং মানে হচ্ছে কল্যাণ। ওয়েলবিং মানে কি বলতো? কল্যাণ। একটু খেয়াল করো, বলতেছে যে সিভিক এনগেজমেন্ট, এই সিভিক এনগেজমেন্টটা প্রমোট করে। প্রমোট মানে কি বলতো? বৃদ্ধি করা। দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে কোয়ালিটি, স্ট্যান্ডার্ড, মান, সেটাকে কি করে? প্রমোট করে, বৃদ্ধি করে। ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ে। কিভাবে? বাই কন্ট্রিবিউটিং টু, সব একটা আন্ডারলাইন করে রাখবা, মনে রাখবা কন্ট্রিবিউটিং টু, তাহলে কন্ট্রিবিউটের সাথে প্রিপোজিশন কি হবে? টু। বাই কন্ট্রিবিউটিং টু দা ইমপ্রুভমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলবিং অফ দা পিপল, মানুষের স্বাস্থ্যের এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখার মাধ্যমে এই সিভিক এনগেজমেন্ট আমাদের সম্প্রদায় কি বলতো? মানুষের জীবনের কি করে বলতো? মানটাকে উন্নয়ন করে। আচ্ছা, আমরা এটা পড়ে পেলাম, এটা প্রথম পার্ট কিন্তু আমাদের। আমরা চলে যাই এবার দ্বিতীয় পার্টে। সব একটু খেয়াল করো, বলছে যে সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়ালস। এখন তুমি সিভিক এনগেজমেন্টে জড়িত, সমাজের ভালো কাজ করছো। এই যে তুমি জড়িত সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়ালস, এই মানুষগুলো themselves, নিজেদেরকে, as বলছে সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল রিকগনাইজ themselves, মানে সিভিক্যালি যে মানুষগুলো এনগেজ তারা নিজেকে রিকগনাইজ করে as members of a large social community, একটা বড় সম্প্রদায়ের নাগরিক হিসেবে, and are concerned about, সবাই আন্ডারলাইন করবা, কনসার্নের সাথে প্রিপোজিশন কি হবে? সব একটু কমেন্ট করে। কনসার্নের সাথে প্রিপোজিশন কি হবে? সব একটু কমেন্ট করো। বলছে কনসার্নড অ্যাবাউট, তারা সবাই কি বলতো? উদ্বিগ্ন বা সচেতন সিভিক ইস্যুস, সিভিক ইস্যুগুলো নিয়ে। খেয়াল করছো? বলছে যারা সিভিক্যালি এনগেজড পিপল, তারা নিজেদেরকে একটা সমাজের, বড় একটা সমাজের কি বলতো? নাগরিক মনে করে, এবং তারা সিভিক যে বিষয়গুলো আছে, সিভিক মানে কি? পাবলিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা কি বলতো? সচেতন বা কনসার্ন। দে কনসিডার, তারা বিবেচনা করে themselves, নিজেদেরকে রেসপন্সিবল, দায়ী সিটিজেন্স। খেয়াল করছো? আমরা কিন্তু পাইছিলাম প্রশ্নে রেসপন্সিবল সিটিজেন্স। বলছে দে কনসিডার themselves, তারা নিজেদেরকে কনসিডার করে রেসপন্সিবল সিটিজেন হিসেবে, হু টেক অ্যাকশন, যারা অ্যাকশন গ্রহণ করে, কোন কাজ গ্রহণ করে,
আর রেজ দেয়ার ভয়েস বা তাদের আওয়াজ তোলে এগেইনস্ট কোন কিছুর বিরুদ্ধে, ইনজাস্টিস অন্যায়ের, ডিসক্রিমিনেশন মানে বৈষম্যের, and other forms of social ills মানে সামাজিক বিভিন্ন ব্যাধি বা সমস্যাগুলো। কি করো বলছে সিভিক্যালি এনগেজড পিপল নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন মনে করে। তাহলে রেসপন্সিবল সিটিজেন কারা মনে করবে? সিভিক্যালি এনগেজড পিপল যারা, তারা নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন হিসাবে কল্পনা করে, যারা অ্যাকশন কোন কাজ গ্রহণ করে বা রেজ দেয়ার ভয়েস তাদের আওয়াজটা তুলে কার বিরুদ্ধে? কোন ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, এন্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস এবং সামাজিক বিভিন্ন ব্যাধি বা ভুল এর বিরুদ্ধে। বলছে ইন সিভিক এনগেজমেন্ট, বলছে সিভিক এনগেজমেন্টে ইস্যুস অফ পাবলিক কনসার্ন জনগণের সচেতনতার যে বিষয়টা আর ক্রুশিয়াল। খেয়াল করো ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিভিক এনগেজমেন্টে তুমি সিভিক এনগেজমেন্ট মানে এমন কাজ করবা যেই কাজটা কি বলতো জনগণের সাথে রিলেটেড। সো সিভিক এনগেজমেন্টে পাবলিক কনসার্ন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে সিভিক এনগেজমেন্ট ইনক্লুড মানে অন্তর্ভুক্ত। সিভিক এনগেজমেন্টের মধ্যে আছে কি আছে? ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু protect public interest and change the way the community values itself। অর্থাৎ এই যে সিভিক এনগেজমেন্ট তুমি করতেছো, তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি করতে পারো, আবার চাইলে তুমি গ্রুপ ওয়াইজও কাজ করতে পারো। তুমি ইন্ডিভিজুয়ালি করো আর গ্রুপ ওয়াইজ করো, যেভাবেই করো না কেন এটা সিভিক এনগেজমেন্টের মধ্যে পড়বে এবং এর উদ্দেশ্য হবে টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থকে দেখা। মনে করো তুমি দেখলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখলে যে এখানে কিছু রাস্তার মাঝখানে 3টা ইট রাখা আছে। তুমি ভাববে এই ইট গুলো মাঝখানে রাখা আছে, এগুলো তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, মানুষ ধাক্কা খেয়ে পড়ে যাবে। তুমি নিজে গিয়ে ইটগুলো সরে দূরে ফেলে দিলা, এটা কিন্তু সিভিক এনগেজমেন্ট, জনগণের জন্য কাজ করেছে, এটা ইন্ডিভিজুয়াল। আবার তোমরা 10 জন বন্ধু দেখলা একটা পার্ক ময়লা নোংরা, তাহলে কি করো? 10 জন বন্ধু গিয়ে গ্রুপে কাজ করে পার্কটাকে পরিষ্কার করে দিলা, এটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস। এবার তুমি ইন্ডিভিজুয়ালি করো আর গ্রুপ অ্যাক্টিভিটিস করো, তুমি সিভিক এনগেজমেন্ট করতে পারবে। তবে উদ্দেশ্য হবে এটা টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট এন্ড চেঞ্জ, পরিবর্তন আসবে the way the community values itself। আচ্ছা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, if you are protesting against any unjust decision of the local municipality, খেয়াল করো মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা, খেয়াল করো মিউনিসিপ্যালিটি মানে কি? পৌরসভা। such as raising taxes or an act that might work against people interest। বুঝছো? বলছে এই যে সিভিক এনগেজমেন্ট তুমি করবা কিভাবে, একটা এক্সাম্পল দিয়েছে। মনে করো তোমার লোকালয়ে যে মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা আছে, তারা আনজাস্ট অন্যায়মূলক ভাবে রেজিং ট্যাক্স বাড়াচ্ছে, or an act that might work against people interest, অথবা তারা এমন কোন অ্যাক্ট কাজ করতেছে বা আইন করতেছে যেটা মানুষের ইন্টারেস্টের বাইরে চলে যাচ্ছে। ইউ আর সিভিক্যালি এনগেজড। এখন তুমি কি করলা? তুমি এগুলোর প্রতিবাদ করলা, তুমি সিভিক্যালি এনগেজ হয়ে গেছো। কেন? তোমার যে প্রতিবাদ, এটা সিভিক এনগেজমেন্ট। মনে করো তোমার পৌরসভা বললো যে ট্যাক্স আমরা প্রতি মাসে 100 টাকা নেই, আগামী মাস থেকে প্রতি মাসে 500 টাকা নিব। তুমি বলে যে না, এটা হতে পারে না, মানুষের উপরে জুলুম চলবে না। এই যে তুমি ভয়েস রেজ করলা, আনজাস্টিস ডিসিশনের বিরুদ্ধে তুমি এগেইনস্টে কথা বললা, তোমার এই কাজটা হবে সিভিক এনগেজমেন্ট এবং তুমি কি হবে? তুমি সিভিক্যালি এনগেজ হয়ে যাবে। আচ্ছা, বলছে যে civic engagement and your action is considered as civic engagement। আচ্ছা, বলছে this protest, এই যে তুমি বিরোধিতা করলা, can be done, করা যাবে in different ways, বিভিন্ন ভাবে, such as organizing rallies। ওই যে আমরা একটা প্রশ্ন কিন্তু পাইছিলাম, civic engagement কাজের ধরনগুলো কেমন হইতে পারে, আনসার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। দেখো, organizing rallies, তুমি চাইলে র্যালি বের করতে পারো, collecting signature, গণস্বাক্ষর নিতে পারো, মেকিং হিউম্যান চেইন, মানব বন্ধন তৈরি করতে পারো, এই দাঁড়ায় থাকে। ওকে, এন্ড রাইটিং পিটিশন, তুমি চাইলে আবেদন করতে পারো। তাহলে এই কাজগুলো করে, এইভাবে করে তুমি কি বলতো সিভিক এনগেজমেন্ট, কি বলতো সিভিক্যালি তুমি এনগেজ হতে পারো, সিভিক এনগেজমেন্টের সাথে জড়িত থাকতে পারো। তাহলে এইগুলো আমাদের কি বলতো পেসেসটা, সব একটু খেয়াল করি আমরা। ওকে, আচ্ছা, এবার দেখো লাস্ট পার্টটা দেখো। বলছে যে
ইউ ক্যান অলসো, খেয়াল করো, বলছে যে you can also help control the traffic in front of school. তুমি একটা স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করলা, যে বাচ্চারা যাচ্ছে এই রিকশা আগে আসো বা এই সিএনজি পরে যাও, এই যে তুমি এই যে ট্রাফিক কন্ট্রোল করলা, এটা সিভিক এনগেজমেন্ট। তোমার কাজটা হবে সিভিক এনগেজমেন্ট। আর তুমি কি হবা? তুমি হবে সিভিক্যালি এনগেজড। আচ্ছা, বলছে হেল্প চিলড্রেন টু ক্রস দা রোডস। তুমি রাস্তা পারাপারে ট্রাফিক কন্ট্রোল করলা এবং শিক্ষার্থীদেরকে রাস্তা পার হইতে তুমি সাহায্য করলা, চিলড্রেনদেরকে, সিভিক এনগেজমেন্ট। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক। তুমি দলবদ্ধভাবে একটা পার্ক পরিষ্কার করলা, এটা সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, or sea beach, কোন সি বিচ, সমুদ্র সৈকত তুমি পরিষ্কার করলা, civic engagement. You can also give some services to elderly people. কে করো? elderly people মানে বয়স্ক লোক। তুমি বয়স্ক যে লোকগুলো আছো, তুমি তাদেরকে কিছু সার্ভিস দিলা। তোমার এলাকায় মনে করো অনেক কি বলতো বয়স্ক মানুষ আছে যারা নিজেরাই কি বলো চলতে পারে না, হাইতে পারে না, তুমি তাদের খোঁজ খবর নিলা বা বললা যে আচ্ছা দোস্ত, যেহেতু এই লোকটা অসহায় এবং বয়স্ক, দেখার কেউ নেই, একটা কাজ করি, আমরা 10 বন্ধু মিলে ওনাকে হেল্প করি, আমরা এক বন্ধু একদিন রান্না করে দিব। তাহলে দেখো মাসে 10 জন যদি রান্না করো, মাসে একজনের 3 দিন ভাগে পড়বে। সো এটা সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, বলছে যে these are all examples of civic engagement. এই যে তোমাকে বললো সবগুলো সিভিক এনগেজমেন্টের উদাহরণ। as what you do, কারণ এখানে as মানে কি বলতো? কারণ what you do, তুমি যাই করো না কেন, directly affects, সরাসরি এফেক্ট করে কোথায় বলতো? the community, আমাদের সম্প্রদায়। একটু খেয়াল করে সবাই লিখে রাখবে একটু, ইফেক্ট এবং এফেক্ট, এই দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। সবাই মনে রাখবা, লিখে রাখো। সবাই একটু কমেন্ট করে লিখে এফেক্ট নাউন, ইফেক্ট ভার্ব। সবাই দুটো কমেন্ট করো। এফেক্ট নাউন আর ইফেক্ট হচ্ছে ভার্ব। খেয়াল করো, এফেক্ট হচ্ছে নাউন আর ইফেক্ট হচ্ছে ভার্ব। সবাই এফেক্ট হচ্ছে কি? নাউন। সবাই একটু কমেন্ট করো, এফেক্ট নাউন, ইফেক্ট ভার্ব, এফেক্ট নাউন, ইফেক্ট ভার্ব। এফেক্ট নাউন আর কি বলতো? ইফেক্ট ভার্ব। সবাই একটু খেয়াল করি আমরা। তাহলে এফেক্ট হচ্ছে কি? নাউন, আর ইফেক্ট হচ্ছে কি? ভার্ব। এফেক্ট হচ্ছে নাউন, ইফেক্ট হচ্ছে ভার্ব। ওকে, বলছে এই যে যতগুলো এক্সাম্পল দিল সবগুলাই সিভিক এনগেজমেন্টের এক্সাম্পল। কেন? কারণ হোয়াট ইউ ডু, এগুলোর মাধ্যমে তুমি যাই করো, ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, সরাসরি এটা কমিউনিটির উপরে কি বলতো? প্রভাব ফেলবে। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী। When civic engagement is a part of an academic program, যখন civic engagementটা একটা একাডেমিক প্রোগ্রামের পার্ট অংশ হয়, and the learners engagement is assessed মানে মূল্যায়ন করা। বলছে লার্নারদের এনগেজমেন্টটা মূল্যায়িত করা হয় following a scale, একটা মাপকাঠি দিয়ে, then it is called service learning. তখন একে বলা হবে কি বলতো? সার্ভিস লার্নিং। বলছে ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, এটার সাথে থাকবে কি? নলেজের ব্যবহার, স্কিলের ব্যবহার। লার্ন ইন দ্য ক্লাসরুম, যেখানে তোমরা শিখো, অর্থাৎ তুমি যদি ক্লাসরুমে যা শিখছো এটা যদি অ্যাপ্লাই করতে যাও, and then making a complete plan of action, preparing a budget, starting the process of implementation মানে প্রয়োগ, মানে এগুলো তুমি যদি করো, এগুলো কি বলতো? এগুলো একাডেমিক প্রোগ্রামের অংশ হয়ে যাচ্ছে। involving people and activating operational strategies. আচ্ছা, when civic engagement is spontaneous, এই spontaneous মানে স্বতঃস্ফূর্ত। যখন civic engagementটা স্বতঃস্ফূর্ত but irregular, মাঝে মাঝে হয়, and is not a part of any academic program, it is considered volunteerism. ব্যাপারটা বুঝছো? অর্থাৎ সিভিক এনগেজমেন্টের মধ্যে কিছু কাজ আছে, এই কাজগুলো যেমন বাজেট তৈরি করা, কাজ করা, তোমার দায়িত্ব দিলে এগুলো তুমি পালন করলা, এগুলো একাডেমিক প্রোগ্রাম। কিন্তু এই একাডেমিক প্রোগ্রামগুলোর মধ্যে যখন তোমার কি বলতো এই অ্যাক্টিভিটিস গুলো, সিভিক এনগেজমেন্টের কাজগুলো যখন হবে স্পন্টেনিয়াস কিন্তু কি বলতো ইরেগুলার, তখন এটা কিন্তু একাডেমিকের পার্টের অংশ নয়, তখন আমরা একে বলবো কি বলতো? ভলান্টিয়ারিজম। অর্থাৎ
আমি যত সিভিক এনগেজমেন্ট করব আমি আমার মতো করে রেগুলার কাজ করেই যাব সিভিক এনগেজমেন্ট। কিন্তু আমি একদিন করলাম 10 দিন করলাম না, মন চাইলে 3 মাস পরে আবার করলাম, বাট এটা আমাকে ফোর্স করছে না, এটা একাডেমিকের কোনো কিছুই না, এটা হচ্ছে কি বলতো ভলান্টিয়ারিজম। এই হলো আমাদের সিভিক এনগেজমেন্ট। সবাই একটু আমাকে কমেন্ট করো যে তুমি প্যাসেজটি বুঝছো কিনা, সবাই একটু আমাকে কমেন্ট করো। তুমি প্যাসেজটি বুঝছো কিনা সবাই একটু আমাকে কমেন্ট করো। সবাই প্যাসেজটি বুঝছো কিনা একটু কমেন্ট করো আমাকে, সবাই এভরিওয়ান প্যাসেজটা আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা ওকে, এসএন রহমান বলেছে হাসি দিয়েছো, থ্যাংক ইউ, আই এম ফ্রম বল। আচ্ছা তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসটি করছো একটু কমেন্ট করে জানাও তো আমাকে। তোমরা আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, যারা এইচএসসি 2025-26 শিক্ষার্থী আছো, যারা অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে। আবার বলছি, প্রি অ্যাডমিশন ব্যাচে কি বলতো ভর্তি চলছে, অনলাইন এবং অফলাইনে। অফলাইন আমরা ফার্মগেটে পড়াবো, অনলাইন তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো। আর তুমি যদি এখন ভর্তি হও তাহলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবে, অনলাইন অফলাইন দুইটাই। ভর্তি হওয়ার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। ওকে, আমরা এবার দেখি প্রশ্ন সলভ করি। আসো সবাই একটু আসি, দেখো প্রথম প্রশ্ন, সবাই একটু বলো উত্তর দেবে, এভরিওয়ান প্রত্যেক উত্তর দিবে, বলো এক নম্বর উত্তর কি? সবাই একটু কমেন্ট, আমরা অ্যাক্টিভ থাকবো এখন, সবাই সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করো। স্যার অনেক ভালোভাবে বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মিয়াল ঘোষ বলেছে ঝিনাইদহ থেকে দেখছি, থ্যাংক ইউ। মাহিম খান ফরিদপুর বলমারি, এটা কি মাহিম কি আমাদের মাহিম নাকি মাহিম? আচ্ছা বাংলা সাহিত্য, আই এম ফ্রম পাবনা, জি স্যার ক্লিয়ারলি বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। নাদিয়া বলেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, থ্যাংক ইউ। প্রতিভা সাহা বলেছে আই মানে কি? রাইসা রহমান বলেছে এই 4টা পরে কমন পে প্লাস পাওয়া সম্ভব ইনশাআল্লাহ, ইমন স্যার বলে দিয়েছে। আচ্ছা ইউসিসি থেকে চান্স পাইছে কয়জন? হিউজ চান্স পেয়েছে ইউসিসি থেকে। এবং যারা আমার প্রাইভেট থেকে ফার্স্ট সেকেন্ড, দেখো ডাবিতে ফার্স্ট হচ্ছে আমার স্টুডেন্ট, সেকেন্ড আমার স্টুডেন্ট, থার্ড আমার স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর ফার্স্ট আমার স্টুডেন্ট, বিএফি তে ফার্স্ট আমার স্টুডেন্ট, এবং এরা সবাই ইউসিসির স্টুডেন্ট। ওকে আচ্ছা, তোমরা তো এখন ইমোসটা সম্পর্কে জানো না, রেগুলার ক্লাস করে ইনশাআল্লাহ বুঝবে ইমন স্যার কি জিনিস। ওকে বুঝছি। দিনাজপুর থেকে ট্রেডার বলছে দিনাজপুর থেকে। আচ্ছা সবাই একটু কমেন্ট করে দেখি তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটির সাথে যুক্ত হয়েছো, আজকে আমার ক্লাসে যুক্ত হয়েছো, কে কোথা থেকে একটু আমাকে জানাবা। ওকে আচ্ছা আমরা চলে আসছি আমাদের ক্লাসে। ওকে সবাই একটু, আচ্ছা বাংলা সাহিত্য মায়াবী কন্যা, জি স্যার থ্যাংক ইউ। রাজবাড়ী থেকে মায়াবী কন্যা, ওকে চান্স না ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ইসি থেকে। ওকে 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 প্রতিভা সাল লাভ দিয়েছে, কেমন আছেন আপনি? আপ্রাণ সুইটে। আচ্ছা তোমরা একজনই কি আমাকে বলো না স্যার আপনি কেমন আছেন, বলছে একজন, বলো না। এই যে ভাইটাকে এত ঘামায়া একেবারে অবস্থা ডেঞ্জারাস, তাও তোমাদের ক্লাসটি নিচ্ছি এবং অনেক অনেক বেশি কি বলতো এফোর্ট দিতে হয়েছে ক্লাসে। সো তোমরা একটু বলবো তো স্যার আপনি কেমন আছেন, বলে না। বাঙালি, আমরা বাঙালি আসলে এরকমই, বাঙালি কখনো অন্যের সবার গুরুত্ব দিতে পারি না। স্যার আমার নামটা নেন, নাদিয়া খান, এই যে নিয়েছি নাদিয়া খান, কি খান? খান। আচ্ছা গুড। বগুড়া থেকে স্যার ঝর্ণা চক্রবর্তী, থ্যাংক ইউ। নোয়াখালী থেকে, নোয়াখালীও আছে দেখি, নোয়াখালী বিভাগ। আচ্ছা একটু বলো তো আমাকে, এইচএসসি পরীক্ষা এই মুহূর্তে হওয়া উচিত নাকি উচিত না? সবাই বলে ইয়েস অর নো। উচিত হলে বলো ইয়েস, উচিত না হলে সবাই বলে নো। দেখি কে জিতে বলে ইয়েস অর নো। সবাই একটু কমেন্ট করো ইয়েস অর নো, সবাই একটু বলবো। নাদিয়া স্যার আপনি কেমন আছেন? নাদিয়া আমি খুব ভালো আছি ছোট বোন, তুমি কেমন আছো? স্যার এ প্লাস পেলে এসি গিফট করবা? বাজিত বলেছে এ প্লাস পেলে আমাকে এসি গিফট করবে, আমার এসি আছে ভাইয়া। আচ্ছা দোয়া থাকলো তুমি এ প্লাস পাও। একটু পড়ে থাকাই এডুকেশন এইমস এট, শিক্ষার উদ্দেশ্য কি? ওই যে প্রথম বলেছিলাম ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জ। আচ্ছা ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জ ইন বিহেভিয়ার, রাইট, পেয়ে গেছে উত্তর। 2 নাম্বার ব্রিঙ্গিং ডাউন পজিটিভ চেঞ্জ, ব্রিং ডাউন মানে কমানো। আচ্ছা চলে আসি এবার পরেরটা, কজিং ডিরোগেটরি চেঞ্জেস, না এটা হবে না। মেকিং অ্যাবনর্মাল চেঞ্জ, নো। আনসার হবে আই। ডিরোগেটরি মানে বুঝো নিম্নমানের, খারাপ পরিবর্তন আর কি, নিম্নমানের পরিবর্তন, নো। সো আনসার হবে কি বলতে ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। ওই যে বললাম না শিক্ষার এইমসটা কি? এইমস ইজ
ব্রিং কি বলতো পজিটিভ চেঞ্জেস ইন কি বলতো হিউম্যান বিহেভিয়ার, মানে আমাদের আচরণে কি করা পজিটিভ পরিবর্তন আনা, এটা শিক্ষার উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু উত্তর করবে, এটা কি হবে? সবাই উত্তর করবা। চলো আসো 2 নম্বর প্রশ্ন, সবাই উত্তর করে দেখি সবাই। গেটিং গ্রেডস ইজ ড্যাশ, ওই যে বললাম গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট ইজ নট দ্য অনলি এম অফ এডুকেশন। আচ্ছা, বলছে যে গেটিং গ্রেডস দ্য অনলি পারপাস অফ এডুকেশন, গেটিং গ্রেডস গ্রেড পাওয়াটা ইজ দ্য অনলি পারপাস অফ এডুকেশন, এটা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। এটা হলো, সবাই থেকে উত্তর করে দেখি। আচ্ছা, তোমরা সবাই একটু শেয়ার করেছো ক্লাসটি, সবাই কিন্তু ক্লাসটি একটু শেয়ার করে দিবা। সবাইকে বলছি তোমরা সবাই একটু ক্লাসটি ফ্রেন্ডদের মধ্যে একটু সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে দ্য অনলি পারপাস অফ এডুকেশন, নো, নট দ্য পারপাস অফ এডুকেশন এট অল, রাইট আনসার হবে 2 নাম্বার। দ্য মেইন এইম অফ এডুকেশন, না। One of the purpose of education, no, so answer হবে 2। Getting grades is not the purpose of education at all, দেখছো at all মানে আদো 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 বা মোটেও, আদো মানে আদো শিক্ষার উদ্দেশ্য কিন্তু গেটিং গ্রেডস গ্রেড পাওয়া না, কারণ শিক্ষার উদ্দেশ্য তুমি খালি এ প্লাস পাবা। এই যে দেখো এ প্লাস কে তোমরা ভুরি ভুরি পাচ্ছ, বাট শিক্ষা কজন অর্জন করতেছো বলো তো? সো এ প্লাস পাওয়া গ্রেড পাওয়াটাই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য নয়। চলে আসো, কারা কারা হয়েছে সবাই একটু কমেন্ট করে দেখি। সি নাম্বার, হোয়াই ডু উই ইউজ এডুকেশন, আমরা কেন এডুকেশন শিক্ষাকে ব্যবহার করি? দেখি সব উত্তর করে দাও। ভাই এটি কোন ক্লাসে পড়া? এটি সকল ক্লাসে পড়া। সব একটু কমেন্ট করে, কি হবে এভরিওয়ান, প্রত্যেকে কমেন্ট করে দেখি, সব একটু কমেন্ট করো। হোয়াই ডু উই ইউজ এডুকেশন, আমরা কিন্তু 4টি প্যাসেজ চাপ দিব, যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তারাই পাবা, কারণ আমি ক্লাসের পরপরই লাইভটা ডিলিট করে ফেলবো। আজকে এই সিদ্ধান্ত আমি নিয়েছি, ক্লাস শেষ লাইভ ডিলিট, যারা কষ্ট করে ক্লাস করবে তারাই পাবে, ঠিক কিনা বলো তো একটু আমাকে। আচ্ছা, হোয়াই ডু ইউজ এডুকেশন, আমরা কেন শিক্ষাকে ব্যবহার করি? একটা বার, টু মেক লাইফ হাজারডাস, হাজারডাস মানে বিপজ্জনক, বিপজ্জনক। ওকে, নো এটা হবে না। টু মেক লাইফ বেটার, জীবনকে আরো ভালো করার জন্য, রাইট। আবার টু মেক মানি, নো। টু আর্ন ফেম, খ্যাতি অর্জন করার জন্য, না। আনসার হবে কি বলতো 2 নাম্বারটা। ওই জন্য বলেছিলাম ওই যে ব্রিংিং পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ এন্ড মেক আওয়ার লাইফ বেটার, আমাদের লাইফটাকে কি করে বেটার করে, পরিবর্তন করে, ভালো করে। আচ্ছা, সবাই বলে উত্তর কি হবে? মরিয়ম বলেছে সি হবে, 3 এর সি হবে বলেছে মরিয়ম। দ্যাটস ভেরি গুড। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই দেখো 4 নাম্বার, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের অথরের উদ্দেশ্যটা কি, মানে লেখক কেন এটা লিখেছেন? সোজা কথা হলো মেইন থিম অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মেইন থিমটা কি? টু শো দ্য ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে বৈষম্য, খেয়াল করো বৈষম্য, টু শো দেখানো দ্য ডিসপ্যারিটি বৈষম্য অফ দ্য সোসাইটি, আমাদের সমাজে যে বৈষম্য আছে এটা দেখানো না। আবার সবাই দেখো 2 নাম্বার, টু এক্সপ্লেইন দ্য বিউটি অফ লাইফ, জীবনের সৌন্দর্য দেখানোর জন্য, না। টু ডেসক্রাইব দ্য ওয়ে অফ লাইফ ইন সোসাইটি, সমাজের জীবনের উপায়গুলো দেখানোর জন্য, নো। টু হাইলাইট দ্য পারপাস অফ এডুকেশন, দেখো হাইলাইট মানে জোর দেওয়া, হাইলাইট মানে কি বলতো জোর দেওয়া। বলছে যে পারপাস অফ এডুকেশন, শিক্ষার যে উদ্দেশ্য এটাকে জোর দেওয়া, রাইট এক্স্যাক্টলি। সো আনসার হবে 4 নাম্বার। আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো। আর তোমরা কারা কারা শেয়ার করেছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো, সব একটু কমেন্ট করো কারা কারা শেয়ার করেছো, তোমরা সব একটু কমেন্ট করো কারা কারা শেয়ার করেছো। সবাই একটু বলো। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। দেখি এইটা উত্তর করো দেখি সবার। এইটা যার হবে আমি মনে করব তুমি এইচএসসি তে এ প্লাস পাবে ইংলিশে ইনশাআল্লাহ। দেখি উত্তর করো তো, সহজ একটা প্রশ্ন, উত্তর করো, সব উত্তর করো। দেখি সব উত্তর করি।
ওকে, সব উত্তর করো, দেখি আমি কার উত্তর হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সব উত্তর করো, আমি দেখবো কার উত্তর হয়। সবাই সবাই উত্তর করো। অনেকে দেখতে পাচ্ছি ভুল উত্তর করতেছে, কিন্তু একটু ভালো করে বুঝে শুনে উত্তর করো, ভালো করে বুঝে শুনে উত্তর করো। সবাইকে বলে দিচ্ছি, সবাই একটু ভালো করে বুঝে শুনে দেন উত্তর করো। অনেকে ভুল উত্তর দিচ্ছ, সবাই একটু উত্তর করো। আমি একটু দেখতে চাই কার উত্তর হচ্ছে। সবাই একটু উত্তর করো, এভরিওয়ান, প্রত্যেকেই। অনেক সহজ। ইংরেজি গ্রামারে আমরা পড়েছিলাম উইথ বি টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, গেট ইউজ টু। আমরা কিন্তু এগুলো পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। এবং এদের পরে কিন্তু আমরা বলেছি ভার্ব প্লাস আইএনজি বসে। দেখছো, এদের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসে। যেহেতু এদের পরে ভার্ব প্লাস কি বলতো আইএনজি বসে, তাহলে কিন্তু আমি নিচ থেকে যেটাই উত্তর নেই না কেন সেখানে অবশ্যই থাকতে হবে কি বলতো ভার্ব প্লাস কি বলতো আইএনজি। সেখানে থাকতে হবে ভার্ব প্লাস কি আইএনজি। একটু দেখো, উইথ এ ভিউ টু, এরপর আইএনজি হবে, তাহলে ব্রিং হবে না, ব্রিঙ্গিং হবে, চেঞ্জিং হবে, হ্যাভিং হবে, চেঞ্জ হবে না। দেখছো আমি কি সুন্দর করে উত্তর করে ফেলেছি। উইথ এ ভিউ টু এর পরে কি হয়, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো আমরা ভার্ব প্লাস আইএনজি কে এখানে নিব। দেখো এটা হবে না। সো চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ, লাইফ হবে এটা, হ্যাঁ এটা উত্তর হবে। হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার, ওই যে বললাম উই নিড এডুকেশন, আমার শিক্ষা কেন দরকার, শুরুতে বলেছিল এডুকেশন এইমস টু ব্রিং পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার। সো आंसर হবে হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার। आंसर হবে কি বলতো 3 নাম্বার। আমরা কি বুঝছি সব একটু কমেন্ট করি। সিভিক লাইফে পরিবর্তন আনা, এটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য না। শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আচরণে পরিবর্তন আনবো, বিহেভিয়ারে পরিবর্তন আনবো, আর পরিবর্তন আনতে গেলে আমরা সিভিক এনগেজমেন্ট করবো। সো आंसर হবে 3 নাম্বার। কার কার হয়েছে দেখি একটু বলো তো। মায়াবী কন্যা বলেছে প্লিজ হেল্প, হেল্প মা মানে কি হেল্প মি। মায়াবী কন্যা কি হেল্প করবে তোমাকে, বলো ভাই বলো, সবাই একটু বলো। আর একটা কথা বলি, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে, এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে মেসেঞ্জার নক দিবা, স্যার এটা আমি বুঝিনি, বা স্যার এটা আমি কি করবো, আমার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিও। বলছে দেখো এফ নাম্বার, লার্নার সিভিক এনগেজমেন্ট, লার্নার মানে শিক্ষার্থীরা, তাদের যে সিভিক এনগেজমেন্ট is highly appreciated, এটা আন্ডারলাইন আছে, appreciated all over the world. Choose the best suited replacement for the underline word. এটা আন্ডারলাইন করা আছে appreciated, এর রিপ্লেসমেন্ট কি, রিপ্লেসমেন্ট মানে কি, এটার পরিবর্তে তুমি কাকে ইউজ করতে পারো, দ্যাটস মিন সিনোনিম চেয়েছে। মনে রাখবা অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, খেয়াল করো, প্রশংসা করা। আর অ্যাপ্রিশিয়েটেড মানে প্রশংসিত, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন নোটিফাইড এটা হবে না, অ্যাপ্লাউডেড প্রশংসিত হবে। কমপ্লিমেন্টেড, আচ্ছা ডিসরিগার্ড, ডিসরিগার্ড মানে হচ্ছে অবমূল্যায়ন করা, অবমূল্যায়ন করা। আচ্ছা এখন কমপ্লিমেন্টেড ওয়ার্ডটা একটু খেয়াল করো, সবাই এটা ভুল করে দেখো। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এই একটা ওয়ার্ড, খুব মনোযোগ দিয়ে কিন্তু, আর একটা কমপ্লিমেন্ট খুব মনোযোগ দাও কিন্তু, তোমরা এই ভুল করা যাবে না কিন্তু, খেয়াল করো। এই যে দেখো কমপ্লিমেন্ট একটা, একটা হচ্ছে পিএল আই আর হচ্ছে পিএল ই। দেখছো কমপ্লি যেটা, আই যেটা, এটা হচ্ছে প্রশংসা করা, সবাই স্ক্রিনশট দিয়ে রাখবো কিন্তু, প্রশংসা করা। আর ই যেটা, ই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে পরিপূরক, পরিপূরক বা সম্পূরক, সম্পূরক। অর্থাৎ কোনো কিছু ঘাটতি আছে এটা দিয়ে সেটা মীমাংসা করে ফেলাম, সম্পূরক, সম্পূরকটাই মূলত হয়। তাহলে দেখো কমপ্লিমেন্ট আই যেটা সেটা প্রশংসা করা, কমপ্লিমেন্ট ই যেটা সেটা হলো সম্পূরক বা কোনো কিছু নাই এটাতে ঘাটতি পূরণ করলাম। আচ্ছা এখন দেখো বলছে অ্যাপ্রিশিয়েটেড, অ্যাপ্রিশিয়েটেড মানে কি প্রশংসা করা, তাহলে এর রিপ্লেসমেন্ট মানে সিনোনিম কোনটা হবে, নোটিফাইড, নোটিফাইড মানে লক্ষ্য করা, লক্ষ্য করা, এটা হবে না। অ্যাপ্লাউডেড মানে প্রশংসিত, এটা হবে। কমপ্লিমেন্টেড মানে কি বলতো সম্পূরক, এটা হবে না। ডিসরিগার্ড অবমূল্যায়ন হবে না। সো आंसर হবে অ্যাপ্লাউডেড। বলা হবে অ্যাপ্লাউড,
ফ্রেজ, লাউড, হ্যাঁ, এগুলো সব হচ্ছে প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। আমি আবার একটু লিখে দিচ্ছি, দেখো, LAUD, লাউড, অ্যাপ্লাউড, APPLAUD, অ্যাপ্লাউড। ওকে, আবার ফ্রেজ, PRAS, ফ্রেজ, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ওকে, এই সবগুলোর অর্থ হলো প্রশংসা করা। কি করা? প্রশংসা করা। সব মনে রাখবা, এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কি? সব স্ক্রিনশট দিয়ে রাখো, সব স্ক্রিনশট দাও। এগুলোর প্রত্যেকটার অর্থ হচ্ছে প্রশংসা করা। কি করা বলো তো? প্রশংসা করা। মনে থাকবে কি? আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, জি নাম্বার। বলছে উই কনসিডার দেম, আমরা তাদেরকে কনসিডার করি রেসপন্সিবল সিটিজেন হিসাবে। কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে বলো তো কাদেরকে তুমি রেসপন্সিবল সিটিজেন মানো? ওই যে বললাম, যারা সিভিক্যালি এনগেজড। যারা সিভিক্যালি এনগেজড, they consider themselves as members of the large local community and they are very much concerned about the public issues and they are responsible citizens. এবং তারা হচ্ছে কি বলছে? রেসপন্সিবল সিটিজেন। তাহলে কারা রেসপন্সিবল সিটিজেন? যারা সিভিক্যালি এনগেজড। ওকে, ফাইন। তাহলে এখানে পাচ্ছি কি দেখো, who raise voice against injustice, যারা ইনজাস্টিসের বিরুদ্ধে রেজ করে, ভয়েস রেজ করে, ঠিক আছে, বাট হু আর ইনভলভ ইন সিভিক এনগেজমেন্ট, যারা সিভিক এনগেজমেন্টে ইনভলভ। রাইট, এটা হবে সঠিক। কি বলতো উত্তর? কেন? হু আর ইনভলভ ইন সিভিক এনগেজমেন্ট, যারা সিভিক এনগেজমেন্টে ইনভলভ, এরাই মূলত কি বলতো সিভিক্যালি এনগেজড, এবং এদেরকে আমরা বলি রেসপন্সিবল সিটিজেন। হোম টেক অ্যাকশন এগেইনস্ট অপ্রেশন, অপ্রেশন মানে হচ্ছে অত্যাচার, যারা অত্যাচারের বিরুদ্ধে কি করে তোমার হচ্ছে পদক্ষেপ গ্রহণ করে। হু প্যাট্রোনাইজ ইনজাস্টিস এন্ড ডিসক্রিমিনেশন, প্যাট্রোনাইজ মানে সমর্থন করা, যারা সমর্থন করে কাকে? ইনজাস্টিস মানে অন্যায়কে, এন্ড ডিসক্রিমিনেশন মানে বৈষম্যকে, যারা অন্যায় এবং বৈষম্যকে কি করে? প্যাট্রোনাইজ করে, সমর্থন করে, তারা। নো, আমরা জানি যে যারা সিভিক্যালি এনগেজড, যারা সিভিক এনগেজমেন্টে জড়িত, তারা হচ্ছে রেসপন্সিবল সিটিজেন। আর সিভিক্যালি এনগেজড বা সিভিক এনগেজমেন্ট করা যাবে কিভাবে? এই যে আনজাস্টিস বা ইনজাস্টিসের বিরুদ্ধে ভয়েস রেজ করে, দেন হচ্ছে কি বলতো অপ্রেশনের বিরুদ্ধে কি বলতো স্টেপ নিয়ে তুমি সিভিক এনগেজমেন্ট করতে পারবা। বাট তারাই রেসপন্সিবল সিটিজেন যারা সিভিক এনগেজমেন্ট করে। সো এখানে আনসার হবে কি বলতো 2। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো, বুঝছি কিনা? 8 নাম্বার সবাই। Which is not an example of civic engagement activity, একটু মনোযোগ দিবা। is not, এই যে তোমরা এই জায়গাটা একটু ভুল করে ফেলো, এখানে বলছি is not। which is not, কোনটি না, an example of civic engagement, কোনটি civic engagement এর এক্সাম্পল না। খেয়াল করছো, civic engagement activity মানে কাজ, অর্থাৎ তুমি যে civic engagement করতেছো তুমি বিভিন্ন ভাবে করতে পারো। 3 পরে শেয়ার দান। স্যার বাইরে বৃষ্টি হচ্ছে, এখন কি করব? পড়বো না বৃষ্টিতে ভিজবো? যদি না পড়ি ফেল করব, যদি বৃষ্টিতে ভিজি তাহলে ঠাড়া পড়বে, তাই এখন লাইভ ক্লাস করছি, এটাই বেস্ট। আচ্ছা, আরাস ইসলাম আবিদ, তোমার ঠাড়া পড়ার দরকার নাই, আমরা দোয়া করি ঠাড়া যাতে না পড়ে তুমি ক্লাসে মনোযোগ দাও। ক্লিয়ার? আচ্ছা, সব একটু আমাকে বলো, অপসরি আপু বাংলা ক্লাস আবার কবে বানানের উপর নিলে ভালো হয়? হ্যাঁ, ক্লাস নিবে ইনশাআল্লাহ। আর সব একটু বলো তো ক্লাসটি কেমন লাগছে, একটু কমেন্ট করো তো আমাকে, সব একটু কমেন্ট করো ক্লাসটি কেমন লাগছে বলো। তোমাদের ক্লাসটি কি ভালো লাগতেছে একটু আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসটি কি ভালো লাগছে? এটা উত্তর কি হবে? সব একটু বলো, এইস এর উত্তর কি সবাই বলবা। কোনটি সিভিক এনগেজমেন্টের এক্সাম্পল নয়? ইজ নট, এই মনে হবে নট। আচ্ছা, রেন্ডিং সার্ভিস টু এল্ডারলি পিপল, রেন্ডিং, রেন্ডিং মানে রাখা বা পালন করা, রাখা বা পালন করা। রেন্ডিং সার্ভিস টু এল্ডারলি পিপল মানে বয়স্ক লোকদেরকে সেবা দেওয়া, এটা তো সিভিক এনগেজমেন্টের মধ্যেই পড়ে। ফর্মিং র্যালিজ, র্যালি করা, যে র্যালি করা, মানববন্ধন করা, পিটিশন করা, এগুলো তো সিভিক এনগেজমেন্টের মধ্যেই পড়ে, আমরা পড়েছিলাম। কনস্ট্রাক্টিং হিউম্যান চেইন, মানববন্ধন তৈরি করা, হিউম্যান চেইন মানে মানববন্ধন, মানববন্ধন তৈরি করা, এটা সিভিক এনগেজমেন্টের মধ্যেই পড়ে। আশিক কুমার, স্যার আমাকে চিনছেন, তুমি কে ভাই? আচ্ছা, সব একটু কমেন্ট করি, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমাকে। সব সময়ের মতো ভালো লাগছে স্যার, খুব ভালো, ভালো, অনেক ভালো স্যার,
থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে দেখো কম্পিলিং, দেখো কম্পিল মানে বাধ্য করা, খুব মনোযোগ দিবা, বাধ্য করা। বলছো কম্পিলিং বাধ্য করা সামওয়ান কাউকে টু ওয়ার্ক কাজ করার জন্য, ইন এ টিম টু ক্লিন এ পার্ক, পুরো পার্ক ক্লিন করার জন্য কাউকে বাধ্য করা। এটা হইল জীবনও না। কেন? কারণ কাউকে বাধ্য করা যাবে না। তুমি কম্পিল মানে বাধ্য করা, ফোর্স, খেয়াল করো, কম্পিল মানে বাধ্য করা, CMPELL, কম্পিল, ফোর্স। এগুলো হচ্ছে কি বলতো, কাউকে বাধ্য করা, জোর করা, বাধ্য করা, জোর করা, কাউকে জোর করার জন্য এটা যা পার্ক পরিষ্কার কর, এটা কি সিভিক এনগেজমেন্ট? নো। সিভিক এনগেজমেন্ট নিজ থেকে হবে, কোন থেকে আসবে না। আমি কাজ করব আমার সমাজের জন্য, আমার কমিউনিটির জন্য, আমার সম্প্রদায়ের জন্য, আমার মানুষগুলোর জন্য, আমার সোসাইটির জন্য আমি কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, হ্যাপি ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে আনসার হবে কি বলতো, এইটা। অনেকে কিন্তু ভুল করে ওই যে which is not example of civic engagement, এ নট কে না পড়াই সিভিক এনগেজমেন্টের एग्जांपल রেন্টিং সার্চ টু এল্ডারলি পিপল হয়ে গেছে, গুড, ভেরি গুড। কিন্তু পরে ভাবে এটা তো সিভিক এনগেজমেন্ট, ও এটা তো সিভিক এনগেজমেন্ট, এটা তো সিভিক এনগেজমেন্ট না। পরে আবার পরে which is আর এন্ড নট গেলে 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 গেলে। সাবধান, এগুলো করা যাবে না, ভেবে চিন্তে উত্তর করতে হবে। ওকে স্যার, আমাদের एग्जाम, আচ্ছা পরীক্ষা কি হবে কিনা, আচ্ছা তোমাদেরকে বলেছি আমি কমেন্ট করতে যে এইচএসসি পরীক্ষা হওয়া উচিত নাকি উচিত না। উচিত হলে ইয়েস লেখো, উচিত না হলে নো লেখো। সবাই একটু কমেন্ট করো, ইয়েস অর নো, সবাই একটু বলো। স্যার আই এম ফ্রম বলমারি গভর্নমেন্ট কলেজ। আশিস, ও আশিস, হ্যাঁ চিনতে পেরেছি। তুমি কেমন আছো? কালকে দেখা হবে ভিডিও অনুষ্ঠানে। স্যার পরীক্ষাতে কি কমন পাবে? ইনশাআল্লাহ কমন পাবা, ভালোভাবে প্রিপারেশন নিও। থ্যাংক ইউ। আচ্ছা এসকে সাকিব, হ্যাঁ মানে কি, অনেক হেল্পফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন চারটা প্যাসেজ দিব? দিছে এখনই দিব আমরা, চারটা প্যাসেজ কোনটা কোনটা আমরা এখনই দিবি ইনশাআল্লাহ। ওকে আচ্ছা সবাই কি খেয়াল করি। তাহলে এটা বলছে which is not synonymous, নট আছে কিন্তু synonymous to the word strategy। কোনটি স্ট্র্যাটেজি সিনোনিয়াম নয়। স্ট্র্যাটেজি মানে কৌশল, খেয়াল করো। স্ট্র্যাটেজি মানে কি? কৌশল, উপায়, পন্থা, পদ্ধতি। কৌশল, উপায়, পন্থা, পদ্ধতি, এদেরকে আমরা বলি কি বলতো? স্ট্র্যাটেজি। আচ্ছা এখন দেখো প্রসিডিউর। প্রসিডিউর মানে কি বলো? নিয়মাবলী, নিয়মাবলী। হ্যাঁ এই যে নিয়মাবলী কার মধ্যে পড়েছে বলতো? পদ্ধতির মধ্যে পড়েছে। সো প্রসিডিউর হবে। মেজারমেন্ট মানে পরিমাপ, এইটা হয় না, পরিমাপ হয় না। মুড, মুড মানে ধরন বা পদ্ধতি, মুড মানে ধরন বা কি পদ্ধতি, এইটা সিনোনিয়াম। টেকটিক, টেকটিক মানে কৌশল, মনে রাখবা। টেকটিক মানে কি? কৌশল। টেকটিক হচ্ছে সিঙ্গুলার, খেয়াল করো, টেকটিক হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে টেকটিক্স। টেকটিক্স মানে কৌশল বা ধরন। সো এইটাও কি বলে? সিনোনিয়াম। তাহলে আমার সিনোনিয়াম 9 বলেছে, এর সিনোনিয়াম, 3ও সিনোনিয়াম, 4ও সিনোনিয়াম। সো आंसर হবে কি বলতো? 2 নাম্বারটা। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। আমি যে চারটা দিব সকল বোর্ডের জন্য, আমি যে চারটা দিব এটা সকল বোর্ডের জন্য। ওকে এবার সবাই আসো, যে নাম্বার বলছো which messages do you get from the text। বলতো টেক্সট থেকে তুমি কোন মেসেজটা পেয়েছো? টেক্সট থেকে এই যে প্যাসেজটা পড়েছো, এখান থেকে তুমি মেসেজ কি পেয়েছো, তুমি কি বুঝেছো? বলো, সব উত্তর করে দেখি। এপ্রিল প্রত্যেক উত্তর করো। স্যার সুজিং কি করব, কোচিং কি করব, মায়াবী। আচ্ছা কোচিং কো সি, ও আচ্ছা আচ্ছা সিএইচ, আচ্ছা সি কোচিং হলো COACHING, কোচিং। চুজিং হয়ে গেছে তোমারটা। অবশ্যই কোচিং করবা, আর কোচিং করার ক্ষেত্রে অবশ্যই আমরা প্রেফার করবে UCC অনলি। এবং তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। এখন যদি তুমি ভর্তি হও তাহলে তুমি কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাবা, 1000 টাকা ডিসকাউন্ট। সো ভর্তি হওয়ার জন্য এই যে ইমন স্যার হোয়াটসঅ্যাপে নক দাও। যারা অফলাইনে পড়বা, ফার্ম গেটের দূর দূরান্ত থেকে আসবা, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা স্যার আমি ফার্ম গেটে এসে পড়বে, এটা বললে হবে। ওকে অনলাইনে জাস্ট যতটুকু পারো অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবা, তাহলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা। কারণ এখন তুমি বুকিং না দিলে 1000 টাকা ডিসকাউন্ট পাবে না। তুমি ক্লাস কিন্তু আমরা এখন শুরু করবো না, ক্লাস এইচএসসি পরীক্ষার পরে শুরু করব। বাট এখন তুমি যদি বুকিং দিয়ে রাখা তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পাবো তুমি ইনশাআল্লাহ। স্যার আপনি
করছিলেন, মায়াবী কন্যা। আমি ইউসিসি করেছিলাম, ইউসিসি ইমন ভাই বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার প্রশ্ন কি কঠিন হবে? না, প্রশ্ন অনেক সহজ হবে ইনশাল্লাহ। আমরা চলে যাই পরবর্তী কি বলতো প্রশ্ন। দেখো তোমার যেগুলো তোমার শর্ট কোশ্চেন হবে এখান থেকে কি কইতে পারে, দেখো হোয়াট ইজ সিভিক এনগেজমেন্ট, হোয়াট ডাজ ইট টু ডু টু দ্য কমিউনিটি। তো শুরুতে বলেছিলাম না সিভিক এনগেজমেন্টটা কি হচ্ছে, পজিটিভ চেঞ্জ আনবে এবং আমাদের সমাজে কি বলতো বিভিন্ন উপকার আসবে, পাবলিক ইন্টারেস্ট প্রটেক্ট করবে। এটা আমরা পারবো, তোমরা দেখো নি এটা প্রশ্নগুলো, এটা দেখে নাও সবাই। আচ্ছা যারা ক্লাসে আছে এদেরকে আমি পিডিএফটা দিব, বাকিদের আমি দিব না। ফরিদপুর করার না, মায়াবী করে না, আমি অফলাইনে শুধু ফার্মগেটে পড়াবো। আচ্ছা, civic engagement promotes the quality of life. Illustrate the statement. Also, what does service learning refer to? How can service learning develop skills and কি বলতো develop skills and students? আচ্ছা, এবার আমরা চলে যাই ডি নম্বরে কি আছে দেখো সবাই। ডি, describe the characteristics of civically engaged individuals. যে ব্যক্তিগুলো সিভিক্যালি এনগেজ তার ক্যারেক্টার কি? ওই যে ক্যারেক্টার হচ্ছে তারা নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন মনে করে এবং তারা পাবলিক ইন্টারেস্ট রক্ষার জন্য সকল কাজ করে। বলছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অনুযায়ী when does education became complete? কখন শিক্ষা কমপ্লিট হবে? ওই যে বললাম is not education when it does not illuminate our mind and does not inspire us to work for a community. যদি আমাদের মাইন্ডকে যদি ইলুমিনেট না করে, আমাদের কমিউনিটির জন্য যদি কাজ না করে, তাহলে সেটাকে আমরা পূর্ণাঙ্গ শিক্ষা বলবো না। আর যে শিক্ষাটা আমাদের মাইন্ডকে বড় করে এবং আমাদের কমিউনিটির জন্য কাজ করে, সেটা আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্যাসেজ। দেখো আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি চলছে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। তোমরা আমার পরিচয় জানো, আমি মোহাম্মদ ইমন ইমন, বিসিএস ক্যাডার এবং ইমনস ফাইনাল শাসন অন ইংলিশ এবং কমপ্লিট বইয়ের আমি লেখক। ওকে, ইমনস ফাইনাল শাসন অন ইংলিশ। আচ্ছা এবার চলে যাই আমরা সেকেন্ড প্যাসেজ। সেকেন্ড প্যাসেজটা সব একটু মনোযোগ দাও। প্যাসেজ নাম্বার 2 আমি এটা পড়িয়ে দিব না, জাস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, children must pass through several stages in their lives to become adult. For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. Infancy হচ্ছে birth to age to age. আচ্ছা, early child হচ্ছে 3 থেকে 8, later children হচ্ছে 9 থেকে 12 and adolescence হচ্ছে 13 থেকে 18। বলছে যে আমাদের কতগুলো স্টেজ আছে। ইনফ্যান্সি মানে বাল্যকাল, মানে বাচ্চাদের যেটা আর কি, আর্লি চাইল্ড, লেটার চাইল্ড, চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্স। বলছে পারসন 18 এন্ড ওভার আর কনসিডার, বলছে যাদের বয়স হচ্ছে 18 অথবা 18 চেয়ে বেশি আর কনসিডার্ড অ্যাডাল্টস, তাদেরকে বয়স্ক বা অ্যাডাল্ট হিসেবে কল্পনা করা হয় ইন আওয়ার সোসাইটি। বলছে অফকোর্স অবশ্যই দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট older than years। তোমরা কিন্তু এটা পড়েছো, তোমরা জানো, বাট ফর দ্য মোস্ট পার্ট আমি জাস্ট প্যাসেজটা বলে দিচ্ছি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। এ বি নাম্বার কোশ্চেন ছিল না স্যার, দেখলেন না যে এ বি নাম্বার ছিল? কে বলছে ছিল না? অবশ্যই ছিল, ছিল না কেন? এই যে দেখো, এই এ দেখছো, বি এর এ, এই যে বি, এই সি, ডি, ই। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আপু ছিল, বুঝতে পেরেছো? রাইসা রহমান, তুমি ক্লিয়ার? তাহলে এই প্যাসেজটা পড়বে সবাই। দেখো এটা কি বলতো, চিলড্রেন মাস্ট পাস থ্রু, চিলড্রেন মাস্ট কি বলতো, পাস থ্রু। আচ্ছা, দেন এই প্যাসেজ সব স্ক্রিনশট দিয়ে রাখো, সব স্ক্রিনশট দিয়ে রাখো এভরিওয়ান। তোমরা প্যাসেজটা স্ক্রিনশট দিয়ে রাখো, দিয়েছো? ওকে, এবারে প্রশ্নগুলো এখান থেকে কি বলো, তারটা আমি পিডিএফে দিয়ে দিব। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়বা। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ডিউরেশন অফ ইচ স্টেজ অফ হিউম্যান লাইফ। ওকে, এটা কি আমরা জানি, বইয়ের প্যাসেজে সরাসরি বলা আছে প্রত্যেক স্টেজ একটি স্টেজ থেকে অন্য স্টেজে ভেরি করে, ভেরি করে। এটা বানাতে হবে ভেরি, ভি এ আর ওয়াই, ভেরি। মনে রাখবা, ভি ই আর ওয়াই, ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর ভি এ আর ওয়াই, ভেরি, এটা হচ্ছে ভার্ব। এই ভেরি মানে খুব, আর এই ভেরি মানে কি বলতো, পার্থক্য হওয়া।
ওকে, সবাই কি বুঝতে পেরেছি? স্যার ল্যাপটপ কেমনে স্ক্রিনশট দিব? কেমনে দিবা? মোবাইল দিয়ে দাও। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো এগুলো আমরা থাকবে এখানে। আমরা কি বলতো, আমরা আমাদের ক্লাসে এগুলো থাকবে। তোমরা আমি পিডিএফটা দিয়ে দিবে একটু পরে। অ্যাডোলেসেন্স ইউজুয়ালি স্টার্টস এট দ্য এজ অফ ড্যাশ। আমরা জানি 13 বছর থেকে অ্যাডোলেসেন্স শুরু হয়। দ্য মোস্ট সেনসিটিভ স্টেজ ইন হিউম্যান লাইফ ইজ অ্যাডোলেসেন্স, তাই না? আবার দেখো অ্যাডোলেসেন্স ইজ ড্যাশ লাস্ট স্টেজ অফ বিকামিং অ্যান অ্যাডাল্ট। অ্যাডোলেসেন্সের পরে মানুষ অ্যাডাল্ট হয়। এটা দেখো, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট? এটা একটু দেখে নিবা। আমি আমার এখানে পিডিএফটা দিয়ে দিব, তোমরা ক্লাসের বোর্ডে পেয়ে যাবা। হু স্ট্যান্ডস ফর ড্যাশ, এগুলো দেখে নিবা প্রশ্নগুলো। ওকে, এই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। তাহলে দুইটা প্যাসেজ আমরা পেয়েছি। কয়টা পাইছি প্যাসেজ? দুইটা। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্যাসেজটা একটু তোমাদেরকে দেখাই। 3 নম্বর প্যাসেজ আমি পড়াচ্ছি না, তুমি জাস্ট দেখে নাও। ইকো ট্যুরিজম ইজ বুমিং বিজনেস। তোমাদের মেইন বইতে ইকো ট্যুরিজম নিয়ে একটা প্যাসেজ আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইকো ট্যুরিজম নিয়ে এখন প্রচুর পরিমাণে কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। সো ইকো ট্যুরিজম এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। টপ মোস্ট ইম্পর্টেন্ট 4টার মধ্যে একটা। সো ইকো ট্যুরিজমটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে। কি বলতো, ইকো ট্যুরিজম ভালো করে তোমাকে পড়তে হবে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এটা ভালো করে দেখে নিও। দেন হচ্ছে এই দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ দ্য অ্যান্টোনিম অফ বিনাইন? বিনাইন মানে কি? বিনাইন মানে দয়ালু। দয়ালু, এই দয়ালু এর অ্যান্টোনিম কি? ক্রুয়েল মানে নিষ্ঠুর, এটা অ্যান্টোনিম। মার্সিফুল মানে দয়ালু, কাইন্ড মানে দয়ালু, চ্যারিটেবল মানে দয়ালু, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর। আনসার হবে 1। অ্যান্টোনিম চেয়েছে, খেয়াল করো, চেয়েছে অ্যান্টোনিম। তোমরা কিন্তু ভুল করো, চাই অ্যান্টোনিম, তুমি উত্তর করো সিনোনিম। এই ব্যাপারে সাবধান। আচ্ছা, এবার আমরা চলে যাই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেট ডাউন রেফার টু ড্যাশ? লেট ডাউন মানে কি? মনে রাখবা, লেট ডাউন মানে হতাশ, হতাশা বা হতাশ করা। দেন আমরা বলি এটা কি বলতো? ফ্রাস্ট্রেট বা ফ্রাস্ট্রেশন। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তীটা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ হিউম্যান এক্সপোজার? হিউম্যান এক্সপোজার বলতে কি বোঝায়? হিউম্যান এক্সপোজার মানে হিউম্যান কি বলতো? মুভমেন্ট। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেসেন্ড অফ? ডেসেন্ড অফ মানে নামা, দ্যাট মিন্স কি বলতো? কাম ডাউন। আচ্ছা, ইকো ট্যুরিজম ইজ নট এন ড্যাশ, এটা আনসার হবে আনমিক্সড। উত্তরটা কি হবে? আনমিক্সড। আমি উত্তর দিয়ে দিব তোমাদেরকে অবশ্যই। ডিউ টু ইকো ট্যুরিজম এনিমেলস কুড বি ইন রিস্ক অফ বিং ড্যাশ। ইকো ট্যুরিজমের জন্য এনিমেল কোন রিস্কের মধ্যে আছে? বিং এন্ডেঞ্জার্ড, তারা কি হতে পারে? বিপন্ন হয়ে যেতে পারে। এন্ডেঞ্জার্ড মানে কি বলতো? বিপন্ন, মানে হারিয়ে যাবে, আর থাকবে না, এরকম কিছু। আচ্ছা, এবার চলে যাই আমরা জি নাম্বার। বলছে মোস্ট অফ দ্য রিসার্চার্স আর ড্যাশ। অধিকাংশ রিসার্চাররা কি? ইন ফেভার অফ ইকো ট্যুরিজমের পক্ষে, ডেড এগেইনস্ট ইকো ট্যুরিজম, ইকো ট্যুরিজমের জন্য তারা মৃত। আচ্ছা, অফ নেগেটিভ ভিউ অ্যাবাউট ইকো ট্যুরিজম, রাইট। তারা হচ্ছে ইকো ট্যুরিজমের প্রতি নেগেটিভ ভিউ দেখাচ্ছে যে না, ইকো ট্যুরিজম কি বলতো? ভালো না। আচ্ছা, চলে যাই 8 নাম্বার। A regular human presence around animals has been dashed in the places, has been discouraged. অর্থাৎ এই ইকো ট্যুরিজমের জন্য রেগুলার যে এনিমেলস এর অ্যারাউন্ড মানুষ ঘোরাফেরা করে, হাঁটা চলাফেরা করে, প্রেজেন্স তারা উপস্থিত, এটা হচ্ছে নাউন প্রেজেন্স। আর প্রেজেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেজেন্স হচ্ছে নাউন, আর প্রেজেন্স হচ্ছে প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে তারা কি করেছে? ডিসকারেজ করেছে, নিরুৎসাহিত করেছে। আচ্ছা, আই নাম্বার বলছে ইকো ট্যুরিজম ইজ মোস্ট রিলেটেড টু। ইকো ট্যুরিজম রিলেটেড টু কার সাথে রিলেটেড বলো? এনিমেলস এন্ড সাইট সিইং। সাইট সিইং মানে ভিজিট করা। সাইট সিইং মানে কি বলতো? ভিজিট করা। সো आंसर হবে 5 নাম্বারটা। আচ্ছা, তোমরা এগুলো দেখে যাবা, আমি জাস্ট বলে দিচ্ছি, সবাই ঠিক খেয়াল রাখবা। জি এর आंसर দিলেন না যে? জি এর आंसर দেইনি কেন? মোস্ট অফ রিসার্চার্স আর দিয়েছি তো, এটা জি এর आंसर, এটা বললাম না। 3 নাম্বার, অফ নেগেটিভ ভিউ অ্যাবাউট ইকো ট্যুরিজম। আচ্ছা, যে ইন দ্য প্যাসেজ দ্য অথর ড্যাশ ইকো ট্যুরিজম। অথর মানে লেখক ইকো ট্যুরিজমকে কি করেছে? প্রমোটস মানে বৃদ্ধি করা, জাস্টিফাইজ করা, ডিমোটেস, এক্সিলারেটস। এক্সিলারেট মানে ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা না, এটা ডিমোটস করেছে। ডিমোটস মানে হচ্ছে বাধা দেওয়া, ডিমোটিভেটেড করা। ওকে,
আচ্ছা, এই হলো আমাদের এই প্রশ্ন থেকে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য অথর অ্যাজ রিগার্ডস ইকোট্যুরিজমস ইন্ডাস্ট্রি, হোয়াট ইজ ইকোট্যুরিজম, আচ্ছা হাউ ইজ ইকোট্যুরিজম ফ্লোরিশিং, আর নিউ রিসার্চ পুটস ecotourism into irony, how does it do so, what is the implied reason, higher modality of species. আচ্ছা দেন 4 নম্বর যে প্যাসেজ আমাদের আছে সব একটু খেয়াল করো। 4 নম্বর প্যাসেজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি বলতো, এডুকেশন গিভস আস নলেজ and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. Very very important. 3 স্টার দিবা, 3টা স্টার দিবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4 নম্বর প্যাসেজ। তাহলে মোট কয়টা হলো প্যাসেজ? 4টা। খুব কেয়ার করো। একটা হচ্ছে civic engagement, that means education aims to bring about positive changes. 2 নম্বর আমরা পড়েছি children must pass through several stages. আচ্ছা দেন 3 নম্বর আমরা পড়েছি ইকোট্যুরিজম। 4 নম্বর হচ্ছে কি বলতো, education gives us knowledge and a set of abilities. ক্লিয়ার? এই 4টি প্যাসেজ তোমার জন্য, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবা তোমার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টি প্যাসেজ ভালো করে পড়তে হবে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে ছিলাম আমি 4 নম্বর প্যাসেজের এমসিকিউ দেই নাই। আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমন হোসেন ইমন বা ইমন স্যার, এবং এটা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমনস ফাইনান্স অন ইংলিশ, এবং কমপ্লিট বই লেখক ইমনস ফাইনান্স থেকে 90 থেকে 70 থেকে 90% পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন, এটা তোমরা পাবে। এখন আর আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, তোমরা যারা প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাও তারা দ্রুত কি বলতো আমাকে নক দিবা। প্রি অ্যাডমিশনে যদি ভর্তি হও এখন থেকে, তাহলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবো। অনলাইন অফলাইন দুইভাবে তুমি ভর্তি হতে পারবা। সব একটু মনোযোগ দাও। তাহলে এখানে আমরা কয়টা প্যাসেজ দিয়েছি? 4টা। দেখো আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট দেখো বিইপি তে ফার্স্ট হয়েছে, সরাসরি আমার প্রাইভেট এসে স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ফার্স্ট হয়েছে আমি ইমন স্যার স্টুডেন্ট। তুমি কি ভাইরা একটু কনগ্রেচুলেশনস বলবা না? সরাসরি আমার প্রাইভেটে, এবং এরা কিন্তু ইউসিসি রে খেয়াল করো, এবং আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড, আর অপশন তোমরা দেখতে পাচ্ছ, দাবিতে থার্ড, জাকিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছে। ওকে, আর কিছু বলার দরকার নাই। ইনশাআল্লাহ জাস্ট আমি তোমাদেরকে যা বলি, যে কথাগুলো বলি, এগুলো ভালো করে শুনবা। ক্লাসটি কেমন লেগেছে সব একটু কমেন্ট করবা। ভাইয়া আবার বলেন প্যাসেজগুলোর নাম। আমি প্যাসেজগুলো বলেছি। আচ্ছা আমি আবার একটু প্যাসেজগুলো মার্ক করে দিচ্ছি, সব একটু খেয়াল করো। 1 নম্বর প্যাসেজ, প্যাসেজ 1 হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন आवर বিহেভিয়ার। 1 নম্বর, সব স্ক্রিনশট দিয়ে রাখো। আবার 1 নম্বর, শুধু প্যাসেজগুলো বলে দিচ্ছি। স্যার এক্সামের কিছুদিনের জন্য আপনার ব্রেইনটা হালত দিবেন, পরে আবার ফেরত দিয়ে দিব, প্রমিস। আচ্ছা একজন বলছে আমার ব্রেইনটা হালত নিতে চায় এবং পরীক্ষার পর আমাকে দিয়ে দিবে। তোমরা কি রাজি আছো? আমি কি আমার ব্রেইনটাকে দিব? সব একটু কমেন্ট করো। বেশিরভাগ যদি ইয়েস বলো তাহলে দিয়ে দিব। সে আমার ব্রেইনটাকে হালত চাচ্ছে, ধারে চাচ্ছে, ফেরত দিবে পরে। সব একটু কমেন্ট করো। তোমরা একটু বলো ফেরত দিবে কিনা, সব একটু কমেন্ট করো। কনগ্রেচুলেশনস বলেছ, 2টা প্রাপ্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। আদব স্যার ভালো থাকবেন, দোয়া রাখবেন, পরীক্ষা যেন পাস করতে পারে। অবশ্যই সবুজ। আচ্ছা স্যার কবে ক্লাস? আচ্ছা আমাদের কিন্তু রেগুলার ক্লাস দিব, শুধু আগামীকালকে মঙ্গলবারে ক্লাস হবে না। আগামীকালকে মঙ্গলবারে ক্লাস হবে না, এরপরও কিন্তু আমরা বুধবার থেকে টানা তোমাদের ক্লাস হবে, রেগুলার পরীক্ষা হবে ইনশাআল্লাহ। পরীক্ষা দিবা ক্লাস। তাহলে 1 নম্বর প্যাসেজ গেলে এটা সবাই খেয়াল করো। 2 নম্বর প্যাসেজটা সবাই একটু দেখবা। প্যাসেজ নাম্বার 2, 2 নম্বর প্যাসেজ সবাই খেয়াল করো। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন देयर লাইফস টু বিকাম অ্যাডাল্ট। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। 2 নম্বর প্যাসেজ সবাই স্ক্রিনশট দাও। রুমানা বলছে আমাকে দেন। আচ্ছা না না স্যার পিডিএফ দিব না। এখন তোমরা স্ক্রিনশট দিছো তো পিডিএফ তো পেয়ে গেছো, হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার 3 নম্বর আসো সবাই। 3 নম্বর Passage 3. Ecotourism is booming business that many tour operators cite as being helpful to nature. খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ক্লিয়ার? সবাই খেয়াল করো। স্ক্রিনশট সবাই স্ক্রিনশট দাও। সবাই স্ক্রিনশট দাও। ওকে আচ্ছা 4 নম্বর প্যাসেজে চলে যাচ্ছে আমরা এখন। প্যাসেজ নাম্বার 4।
এগুলো আমরা দেখেছি, আমরা এগুলো পড়িয়েছি, তাই না? আচ্ছা, 4 নম্বর প্যাসেজ সবাই একটু খেয়াল করো। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, and a set of abilities to function meaningfully in our কি বলতো লাইফ, এবং আমাদের জীবনে মিনিংফুলি কাজ করতে শিখে কি করে বলতো সহায়তা করে। আচ্ছা, সবাই কি লিখছি? সবাই একটু কমেন্ট করো, সবাই কি বুঝছো কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে বুঝতে পেরেছি কিনা। এই ছিল আমাদের মোটামুটি 4টি কি বলতো প্যাসেজ। সো ইনশাআল্লাহ আমি ইমন স্যার আমি চাচ্ছি তোমাদেরকে এখন থেকে এই পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত ক্লাস নিয়ে এরকম গুরুত্বপূর্ণ সকল টপিকগুলো শেষ করতে। তোমরা কি রাজি আছো একটু কমেন্ট করো তো। যেমন সকল গ্রামারের উপর একদিন ক্লাস দিব, সকল রাইটিং পার্ট কৌশল কি, প্যাসেজ তুমি প্যারাগ্রাফ তুমি কেমন লিখলে, কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাবা, লেটার লেখার সঠিক নিয়মটা আসলে কি, সংক্ষিপ্ত আকারে ক্লাসগুলো নিতে চাই। তোমরা রাজি আছো কি একটু কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, তোমাদের যে কোনো দরকারে অবশ্যই আমাকে নক দিবা। আজকে তো আমরা এখানে রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে আগামীকাল মঙ্গলবার। আমাদের কোনো ক্লাস নেই, বুধবার থেকে আবার আমাদের ক্লাস শুরু হবে। আমরা আইসিটির উপরে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 এর উপরে পুরো ম্যারাথন একটা ক্লাস হবে, এবং ক্লাসটা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমাদের তাবাসসুম তিথি। তোমরা করতে রাজি আছো কিনা একটু কমেন্ট করো। আইসিটি A to Z একদিনে শেষ, সবাই রাজি আছি কিনা? ইংরেজি ক্লাস হবে, বাংলা নিয়মিত ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নাই। ভালো থাকবা, সুখে থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আবার বুধবার সন্ধ্যা 7টা 15 মিনিটে। আগামীকালকে আমাদের কোনো ক্লাস নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।